প্রস্তুত তো তোমার লাইফের বেস্ট ক্লাস করার জন্য? আজকের ক্লাসটা তোমার লাইফের একটা বেস্ট ক্লাস হবে, বেস্ট, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। শুধুমাত্র তোমাকে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা হচ্ছে তোমার কাজ। তো আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো এটা নির্দিষ্টভাবে কোনো ক্লাসের জন্য না, যেটা এসএসসি লেভেলের ক্লাস অথবা এইচএসসি লেভেলের ক্লাস অথবা অ্যাডমিশন লেভেলের ক্লাস অথবা জব লেভেলের ক্লাস, এটা কোনো ক্লাসের জন্য নির্দিষ্ট না। এটা হচ্ছে একটা টপিকের ওপর ক্লাস, এই টপিকের ওপর ক্লাস। এটা যে ক্লাসেই থাকুক, ক্লাস এইটে থাকতে পারে, এসএসসি থাকতে পারে, ইন্টারে থাকতে পারে, সব ক্লাসের স্টুডেন্টরা এই ক্লাসটা দেখতে পারো, কারণ আজকের ক্লাসটা এভাবে করেই তৈরি করা হয়েছে। তো যাই হোক, আমি একটু বলি যে আমরা হয়তো বা অনেকে অনেক জায়গায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখেছি, কিন্তু তারপরেও কিন্তু আমরা পরীক্ষাতে উত্তর করতে পারি না, অথবা পারলেও আন্দাজের ওপর হয়, অথবা এরকমও হয় যে আমরা অনেকে মডেল মুখস্থ করি উত্তর করার চেষ্টা করি, কিংবা আমরা উত্তর করতে পারি, এমন কিন্তু হয়, ঠিক আছে। তবে আজকের ক্লাসে তুমি শিখে নাও। এখন বিষয় হয়েছে আজকের ক্লাসে শেখার পর তুমি অন্য কাউকে শেখাতে পারবা, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, তো বিষয় হয়েছে যে এই যে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা কিন্তু মানে অনেকভাবেই শেখানো যায়। আমি ইচ্ছা করলে টপিকের মাঝখান থেকে শুরু করতে পারি, আমি ইচ্ছা করলে একবারে বেসিক থেকে শুরু করতে পারি, অথবা কি আমি ইচ্ছা করলে লাস্টের দিক থেকেও শুরু করতে পারি। আমি যেভাবে করে শুরু করি না কেন, আমার ক্লাসটা করলে তুমি পারবা। তবে একটা বিষয় হয়েছে যে যদি আমি মাঝখান থেকে কিংবা শেষ থেকে শুরু করি, এক্ষেত্রে তুমি নিজে পারবা, অন্য কাউকে আর পড়াতে পারবা না। কিন্তু আমি চাই যে আমার ক্লাস করে তুমি অন্য কাউকে পড়াতে পারো, আমি চাই। তো আজকের ক্লাসটা আমি এভাবে করেই স্লাইড রেডি করেছি, আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে। তো যাই হোক, বিষয় হচ্ছে যে আমরা আজকে যেই টপিকের উপর ক্লাস নেবো সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটা অনেক একটা মানে কঠিন টপিক, আবার সহজ টপিক বলতে পারো। হ্যাঁ, তো যাই হোক, বিষয় হয়েছে যে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে এই টপিক থেকে মনে করো যে 10 মার্কের মধ্যে 5 থেকে 6 মার্ক কমন থাকে, মানে 5 থেকে 6 মার্কের প্রশ্ন আসবে। যারা এইচএসসি লেভেলে আছো তাদের ক্ষেত্রে আবার একটু মানে ব্যতিক্রম, সেখানে 5 মার্কের প্রশ্ন থাকে, সেখানে 2 থেকে 3 মার্ক থাকে। হ্যাঁ, আর অ্যাডমিশন কিংবা জব লেভেলে 1 থেকে 2 মার্কের প্রশ্ন থাকে। তো যাই হোক, বিষয় হচ্ছে যে আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আলোচনা করব। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আলোচনা যেহেতু করবো, তো আজকে আগে আমি দেখে ফেলি হ্যাঁ যে ক্লাসটা আসলে আমার জন্য কিনা। তো এই জন্য আমরা কয়েকটা টেস্টে আসি, এখানে আমরা কয়েকটা প্রশ্ন দিয়েছি। হ্যাঁ, প্রশ্ন দেখে তোমাকে বলতে হবে যে কোনটা কোন সেন্টেন্স, এটাই কাজ, চেঞ্জ করার দরকার নাই। তোমাকে বলতে হবে 1 নাম্বার কোন সেন্টেন্স, 2 নাম্বার কোন সেন্টেন্স, 3 নাম্বার কোন সেন্টেন্স, 4 নাম্বার কোন সেন্টেন্স। এখানে যদিও আমি সব থেকে সহজ প্রশ্নগুলোই দিয়েছি, যদি তুমি 4টে সেন্টেন্স চিনতে পারো অথবা রূপান্তর করতে পারো, তুমি ক্লাসটা করতে পারো। তাও না বলবো না, করতে পারো, কারণ অনেক বিষয় আছে যেগুলো তুমি এখন শিখতে পারবা। হ্যাঁ, তো যাই হোক, এটা তুমি নিজে উত্তর করো কমেন্টে, আবার মানে আমি যখন উত্তর দিয়ে দেবো তখন কিন্তু দেখে দেখে করো না। হ্যাঁ, তো যাই হোক, আজকের ক্লাসে আমরা কি কি শিখবো আমরা একটু বলে ফেলি। হ্যাঁ, দেখো ভালো করে খেয়াল করো, আজকের ক্লাসে আমরা কি কি শিখবো। আজকে আমরা দেখবো যে প্রশ্ন কিভাবে আসে। এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকে পরীক্ষায়, তো প্রশ্নটা কিভাবে আসে, প্রশ্নের ধরন কিরকম হয়, এটা আমরা বুঝবো। তোমরা হয়তো অনেকেই জানো না যে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে অথবা আচ্ছা, আমি এসএসসি পরীক্ষা বাদ দিয়েছি, তো আমি বলেছি যে সমস্ত ক্লাসের জন্য আমি একটু বলি যে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই টপিকটা থাকে। হ্যাঁ, এই টপিকটা থাকে, ভালো করে শোনো। হ্যাঁ, এই টপিকটা থাকে 3 ক্যাটাগরির প্রশ্ন আসতে পারে, 3 ক্যাটাগরির প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আর এখন নতুন একটা অ্যাড হয়েছে যে মোট 4 ক্যাটাগরির প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, এর হচ্ছে মেন কথা। তো আমাকে প্রথমে প্রশ্নের ধরন বুঝতে হয়। মনে করো আমি পরীক্ষাতে একটা প্রশ্ন দেখলাম যেটাকে বলছে কমপ্লেক্স বানা বা কম্পাউন্ড বানা বা সিম্পল বানা। তো আমার প্রথম কাজটা হবে যে আমাকে দেখে বুঝতে হবে যে এটা কোন টাইপের মধ্যে পড়ছে, আমাকে টাইপটাকে বুঝতে হবে। আমরা কিন্তু অনেকে টাইপ বুঝি না। হ্যাঁ, তো যাই হোক, বুঝতে পারবা ক্লাসের পরে। তারপর দেখো যে আমরা আজকের ক্লাসে কি কি শিখবো। হ্যাঁ, কি বললাম যে প্রশ্ন কিভাবে আসে, আমরা টাইপটা শিখবো। তারপর দেখো আজকে আমরা ডেফিনেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ পড়বো, ঠিক আছে। আমি বললাম না যে আজকে বেসিক থেকে পড়বো, তো আমরা ইচ্ছা করলে কি সরাসরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে শুরু করতে পারতাম, কিন্তু আমরা ফ্রেজ আর ক্লজ থেকে শুরু করবো। এখন অনেকেই বলতে পারো যে লাগে নাকি, আবার অনেকে বলতে পারে যে আমরা সিলেবাসই নাই, অথবা অনেকে ফ্রেজ আর ক্লজ কি এটাই জানো না, হতে পারে এরকম। হ্যাঁ, তবে চিন্তার কোনো বিষয় না। আমি বলি যে আজকের ক্লাসটা করলে তুমি সব বিষয় সম্পর্কে ধারণা পাবা, তোমাকে শুধুমাত্র মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এরপর আমরা কি দেখবো, এরপর হচ্ছে আমরা দেখবো যে ডিফারেন্ট বিটুইন দেম, মানে ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য কি, এই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে। তারপর দেখো, তারপর আমরা কোন জিনিসটা দেখবো, তারপর আমরা দেখবো যে কাইন্ডস অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ, ঠিক আছে, যে ফ্রেজ আর ক্লজের প্রকারভেদ। এই কয়টা জিনিস আমরা ভালো করে দেখবো। আর লাস্টলি আরেকটা দেখবো, সেটা হচ্ছে ক্লজ মার্কার, ঠিক আছে। এখন বলতে পারো যে আমরা পড়তে আসছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এগুলোর আমার দরকার কি, দরকার আছে ভাই, রুকো যারা, সাবার করো। হ্যাঁ, তো যাই হোক, খেয়াল করো। তো বিষয় হয়েছে যে লাস্টলি আমি তোমাকে টিপস দিয়ে দেবো যে তুমি কি কি সমস্যায় পড়তে পারো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সমাধান করতে গেলে। আর আরেকটা বিষয় যে আমি ওই সমস্যার সমাধানও বলে দিব। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা এবার আমাদের পরবর্তী স্লাইডে যাই। আমরা আমাদের বেসিক ক্লাস একবারে 0 থেকে শুরু করতে পারি। তো এখন আমাদের ক্লাসে শুরু হবে, এতক্ষণ ছিল আমাদের ইন্ট্রো পর্ব। হ্যাঁ,
তো যাই হোক, আমি আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম হচ্ছে মোহাম্মদ তানবিন কামাল, আমি রাজশাহীতে থাকি, আমি রাজশাহী কলেজে পড়ালেখা করি। এতটুকু জানলে এখন এনাফ। হ্যাঁ, তো যাই হোক, খেয়াল করো। তো বিষয় হচ্ছে, এখন আমরা প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রেজ। আমরা ফার্স্টে দেখবো যে হোয়াট ইজ ফ্রেজ। ফ্রেজ কি, ঠিক আছে? ফ্রেজ জিনিসটা কি আসলে আমরা ভালো করে বুঝি। হ্যাঁ, দেখো, ফ্রেজ বলতে আমরা আসলে কি বুঝি? ফ্রেজ বলতে আমরা বুঝি যে এ গ্রুপ অফ ওয়ার্ডস, এ গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে? মানে হচ্ছে যে এই গ্রুপ অফ ওয়ার্ডস মানে হচ্ছে কি কয়েকটা ওয়ার্ড মিলে কি একটা গ্রুপ। যেমন কি কি হয় বলো তো, তোমাদের স্কুলে কি থাকে না যে সায়েন্স আর্টস কমার্স এই তিনটা মিলে কি গ্রুপিং হয়, তাই না? প্রত্যেকটা কি একটা গ্রুপ, প্রত্যেকটা গ্রুপের মধ্যে কি আলাদা আলাদা বই থাকে না? থাকে তো নাকি? তো সেম ভাবে দেখো যে এই গ্রুপ অফ ওয়ার্ডস মানে একটা গ্রুপ যেখানে কি অনেকগুলো শব্দ থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা ফ্রেজ। তো আমরা আর একটু সুন্দরভাবে বলি, যে জিনিসটা একটু মাথার উপর দিয়ে যাই, বাংলা একটু ভালো মতো বলি। হ্যাঁ, যে জিনিসটা কি আসলে, জিনিসটা হচ্ছে এরকম যে দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসবে। হ্যাঁ, বসার পর যদি সবাই মিলে একটা অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে সেটা কি হবে? একটা ফ্রেজ হবে, ঠিক আছে? কি বললাম যে ফ্রেজ হচ্ছে এমন একটা জিনিস যেখানে কি একাধিক শব্দ পাশাপাশি বসবে, বসার পর কি হবে? সবাই মিলে একটা অর্থই প্রকাশ করবে, সেটাকে বলা হবে কি ফ্রেজ। এতটুকু ক্লিয়ার? কি বললাম যে অনেকগুলো কি শব্দ, মানে একটার বেশি শব্দ, ঠিক আছে? বা দুই বা ততোধিক শব্দ কি পাশাপাশি বসবে, বসার পর কি হবে? সবাই মিলে একটা অর্থই প্রকাশ করবে, এটা হবে আসলে একটা, এটা হবে আসলে একটা ফ্রেজ, ঠিক আছে? তো খেয়াল করে আমরা একটা উদাহরণ দেখি, ঠিক আছে? দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে অ্যাজ এ রেজাল্ট, আমরা দেখতে পাচ্ছি না যে অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, আশা করছি ক্লিয়ার দেখতে পাচ্ছ। তো এখন আমরা জানি যে অ্যাজ মানে কি হয় ভাই? অ্যাজ এর বাংলা মানে হচ্ছে যেন হয়, যেমন হয়, কারণ হয়, অনেক হয়, ঠিক আছে? এ মানে হচ্ছে কি একটি, ঠিক আছে? আর রেজাল্ট এটা মানে হচ্ছে ফলাফল। হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট এর বাংলা মানে কি? আমরা বলি যে যেন একটি ফলাফল, বলি এরকম, বলো তো? বলি না তো, তাই না? অ্যাজ এ রেজাল্ট এর বাংলা মানে কি হয় রে ভাই? এটা বাংলা মানে হয় হচ্ছে ফলাফল স্বরূপ। অ্যাজ এ রেজাল্টের বাংলা মানে কি? ফলাফল স্বরূপ। তাহলে খেয়াল করে দেখো, এখানে বসছে কয়টা শব্দ দেখো তো। একটা আমরা যদি খেয়াল করি, এখানে দেখো এই অ্যাজ একটা শব্দ, এই একটা শব্দ, রেজাল্ট একটা শব্দ। এখানে দেখো একাধিক শব্দ না? সবাই কি পাশাপাশি বসছে, বসার পর কি সবাই মিলে একটা অর্থ প্রকাশ করেছে, করেছে। দেখো, এখানে কিন্তু আমরা এরকম বললাম না যে যেন একটি রেজাল্ট, আমরা কিন্তু এরকম বললাম না, যেন একটি ফলাফল, আমরা কিন্তু এরকম বললাম না। আমরা কি বলছি যে অ্যাজ এ রেজাল্ট এর বাংলা মানে হচ্ছে ফলাফল স্বরূপ। মানে এখানে তিনটা শব্দ পাশাপাশি বসছে, বসার পর কি হয়েছে? সবাই মিলে একটা অর্থই প্রকাশ করেছে। তাহলে আমরা কি বললাম যে অনেকগুলো শব্দ যদি পাশাপাশি বসে, বসার পর কি ভাইয়া? সবাই মিলে একটা অর্থই প্রকাশ করে, তাহলে সেটা হয় কি? একটা ফ্রেজ। তাহলে এখানে ভাইয়া এটা একটা কি? ফ্রেজ। এটা কি একটা ফ্রেজ, ঠিক আছে? ক্লিয়ার? সেম ভাবে আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, এখানে খেয়াল করো কি আছে। এখানে আছে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, দেখতে পাচ্ছি আমরা সবাই। অন দ্য আদার হ্যান্ড এর বাংলা মানে আমরা কি বলি? যে ওয়ান মানে হচ্ছে কি? উপরে, ঠিক আছে? দি মানে হচ্ছে টি, আর আদার মানে হচ্ছে অন্য, ঠিক আছে? আর হ্যান্ড মানে হচ্ছে হাত। আমরা কিরকম বলি যে উপরে অন্য হাতটি, অন দ্য আদার হ্যান্ড মানে হচ্ছে উপরে অন্য হাতটি, আমরা কিরকম বলি? বলি না তো, তাই না? বলি না, তাই না? খেয়াল করো, এই যে অন দ্য আদার হ্যান্ড এর বাংলা মানে কি আমরা জানি বলতো? এর বাংলা মানে হচ্ছে কি? অন্যদিকে না? তাই কিনা বলো? অন দ্য আদার হ্যান্ড এর বাংলা মানে কি? অন্যদিকে না? তাহলে এখানে খেয়াল করো, সেম ভাবে দেখো এখানে কি একাধিক শব্দ, ওয়ান একটা শব্দ, দি একটা শব্দ, আদার একটা শব্দ, হ্যান্ড একটা শব্দ না? একাধিক শব্দ, সবাই কি পাশাপাশি বসছে। বসার পর দেখো এই ওয়ান, দি, আদার, হ্যান্ড, এখানে কিন্তু এককভাবে কারো অর্থ প্রকাশ করা হয়েছে না। এখানে কি? এখানে সবগুলো কি ওয়ার্ডকে মিলে একটা অর্থ প্রকাশ করা হয়েছে। তাহলে অবশ্যই এটা কি ভাইয়া? এটা অবশ্যই একটা ফ্রেজ। তাহলে এখন আশা করছি যে এই পর্যন্ত ফ্রেজ জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি। আমরা আরো ডিটেলস আলোচনা করব, কিন্তু এতটুকু কনসেপ্ট আশা করছি ক্লিয়ার। হ্যাঁ, যে ফ্রেজ জিনিসটা কি, আমরা কি বললাম যে অনেকগুলো শব্দ কি পাশাপাশি বসবে, বসার পর কি সবাই মিলে যদি একটা অর্থই প্রকাশ করে, তাহলে সেটা অবশ্যই কি হবে? একটা ফ্রেজ। তাহলে আশা করছি ফ্রেজ জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? আমি কিন্তু একটু পর টেস্ট নিব যে তুমি কতটুকু বুঝতে পেরেছো না পেরেছো। হ্যাঁ, তাহলে আশা করছি এতটুকু ক্লিয়ার। তাহলে যেহেতু এতটুকু ক্লিয়ার, আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমরা দেখি কি আছে। পরবর্তী স্লাইডে আছে ক্লজ। ফ্রেজ চিনলাম না, এবার ক্লজটা চিনি। হ্যাঁ, দেখো, তো হোয়াট ইজ ক্লজ? ক্লজ কি? আমরা আবার বলতে পারি কি যে ক্লজ ইজ কি? অলসো গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে? ক্লজ হচ্ছে কি? একটা মানে কি শব্দের গ্রুপ, ঠিক আছে? একাধিক শব্দের গ্রুপ। হ্যাঁ, তাহলে এখনই ভাই আপনি বললেন যে ফ্রেজ কি? একটা শব্দের গ্রুপ। আবার আপনি বলছেন যে ক্লজও শব্দের গ্রুপ। তাহলে পার্থক্য কি? আমাকে চিনতে হবে না? হবে তো নাকি? খেয়াল করো, ভালো করে দেখো যে এখানে আমরা কি বলছি যে দুই বা ততোধিক শব্দ কি যদি কি পাশাপাশি বসে, সবাই মিলে কি আলাদা অর্থ প্রকাশ করে, তাহলে কি তাকে ক্লজ বলে। ক্লিয়ার? দেখো, তখন হয়েছিল কি যে সবাই মিলে কি একই অর্থ দিবে, আর এখন হচ্ছে কি সবাই মিলে কি হবে? আলাদা অর্থ দিবে। তাহলে জিনিসটা আশা করছি বুঝতে পেরেছো। যদি একাধিক শব্দ পাশাপাশি বসে একই অর্থ দেয়, তাহলে সেটা হবে কি? ফ্রেজ। আর যদি আলাদা অর্থ দেয়, সেটা হবে কি? ক্লজ। তাহলে আমরা উদাহরণ দেখি। এখানে উদাহরণ দেখতে গেলে ফার্স্টে আমরা দেখতে পাই, এখানে দেখো কি বলছে যে আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট, এটা মানে কি বলতো? এটা মানে কি বলতো? এটা মানে হচ্ছে যে আমি একজন কি শিক্ষার্থী না?
তাহলে এখানে দেখো যে আই মানে হচ্ছে আমি, এম মানে হচ্ছে কি হই, এ মানে কি একজন, স্টুডেন্ট মানে হচ্ছে শিক্ষার্থী। এর বাংলা মানে কি যে আমি একজন শিক্ষার্থী না? তাহলে এখানে দেখো যে প্রত্যেকটা শব্দের কি আলাদা আলাদা অর্থ আছে না? আছে তো নাকি? নাকি সবাই মিলে একটা অর্থ দিছে? দিছে না তো, তাই না? তাহলে অবশ্যই কি এর একটা ক্লজ, ঠিক আছে। তারপর দেখো আরটা যেটা আছে, এটা হচ্ছে কি যে হোয়াটসঅ্যাপ কিডস, ঠিক আছে। কি অবস্থা বাচ্চারা, পড়ালেখা হচ্ছে তো? হ্যাঁ, দেখো খেয়াল করো, তাহলে খেয়াল করো যে হোয়াটসঅ্যাপ কিডস, হ্যাঁ, যে কি অবস্থা বাচ্চারা, কি অবস্থা। তাহলে খেয়াল করো এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ কিডস এটা মানে হচ্ছে কি খবর বা কি অবস্থা বাচ্চারা। তাহলে এখানে দেখো হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, কিডস, তাহলে এখানে দেখো যে সবাই মিলে কিন্তু একটা অর্থ দিচ্ছে না, প্রত্যেকটা অর্ডার কি আলাদা আলাদা অর্থ আছে। তাহলে এটা অবশ্যই একটা কি ক্লজ। সেম ভাবে যদি আমরা আরেকটা দেখি যে ইচ এভরিওয়ান ওকে, সবাই ভালো তো? হ্যাঁ, খেয়াল করো, দেখো সবাই ভালো তো, ইজ এভরিওয়ান ওকে, ঠিক আছে, সবাই ভালো তো বা সবাই কি ঠিক আছো, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। ওকে মানে কি ঠিক আছো না, এভরিওয়ান মানে কি সবাই, আরে তো এখানে ইজ মানে কি আছো, এরকম একটা মিনিং। হ্যাঁ, খেয়াল করো, তাহলে এখানে দেখো যেখানেও কিন্তু প্রত্যেকটা শব্দ কি হয়েছে আলাদা আলাদা অর্থ দিচ্ছে। হ্যাঁ, আমরা এভাবে করে বলতে পারি যে কি আই গো টু কি হোম, বলতে পারি, ঠিক আছে। খেয়াল করো, তাহলে এখানে দেখো যে আই গো টু হোম, আই মানে আমি, গো মানে কি যাই, টু মানে কি হোম মানে হচ্ছে বাড়িতে, তাহলে আমি বাড়িতে যাই। এখানে দেখো আয়ের কি একটা অর্থ, গোর একটা অর্থ, টু হোম একটা অর্থ না? কয়েকটা শব্দ পাশাপাশি বসছে ঠিকই, কিন্তু কি সবাই মিলে আলাদা আলাদা অর্থ দিচ্ছে না? তাহলে অবশ্যই এটা একটা কি হবে, অবশ্যই এটা হচ্ছে একটা ক্লজ। হ্যাঁ, তো এখন একটা জিনিস খেয়াল করো যে এই যে সেন্টেন্স আমরা পড়ি, সেন্টেন্স আর ক্লজ কিন্তু আসলে একই জিনিস, সেন্টেন্স আর ক্লজ কিন্তু একই জিনিস, খালি একটু পার্থক্য আছে। হ্যাঁ, তো আমি একটু ক্লিয়ার করে ফেলি যে সেন্টেন্স আর ক্লজের মধ্যে পার্থক্যটা কি। হ্যাঁ, সেন্টেন্স এটা বাংলা মানে হচ্ছে তোমার বাক্য, ঠিক আছে, সেন্টেন্স এটা বাংলা মানে হচ্ছে বাক্য, আর ক্লজ মানে হচ্ছে খণ্ড বাক্য। মনে করে একটা লাঠি আমি মাঝখান থেকে কাটিয়ে দিলাম, তাহলে এটা কি, এটা আমাদের একটা খণ্ড হলো, এটা একটা খণ্ড হয়ে গেল না, দুই খণ্ড হয়ে গেল। তো বিষয় হয়েছে যে ফ্রেজ এরা বাংলা মানে হচ্ছে বাক্যাংশ, আর ক্লজ এরা বাংলা মানে হচ্ছে খণ্ড বাক্য। তো বাক্যাংশ মানে কি বাক্যের কোন একটা পার্টকে মিন করে, আর খণ্ড বাক্য মানে হচ্ছে আলাদা একটা অংশ। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়, এতটুকু মাথায় সেট করে রাখো, আমি কিন্তু এখন এখানে আসছি। তো তার আগে আমরা ফ্রেজ আর ক্লজে ছিলাম, ফ্রেজ আর ক্লজটা নিয়ে আমরা একটু আলোচনা করে ফেলি। এখন ফ্রেজ আর ক্লজ তো আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, দেখো একটাই কি হবে সবাই মিলে একই অর্থ দিবে, একটাই কি হবে সবাই মিলে আলাদা অর্থ দিবে, হলো। দেখো এখন বিষয় হয়েছে যে আর একভাবেও কিন্তু ফ্রেজ আর ক্লজ বোঝা যায়, আমরা ওই জিনিসটা এখন বুঝবো। তো আমরা পরবর্তী স্লাইডে যাব, সবাই একটু খেয়াল করো। দেখো এখানে ডিফারেন্স বিটুইন ফ্রেজ অ্যান্ড ক্লজ, আমরা যে ফ্রেজ অ্যান্ড ক্লজ পড়লাম এদের মধ্যে পার্থক্যটা কি আমাকে বুঝতে হবে না? হবে তো নাকি? তো এই জিনিসটা সবাই একটু মনোযোগ দিয়ে বুঝো, ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য কি এটা বুঝো। প্রথম পার্থক্য আমরা কি পেয়ে গেছি বলতো, যে দূরের কিন্তু সংজ্ঞা একই, দূরেতে কি হয় যে একাধিক শব্দ পাশাপাশি বসে, খালি পার্থক্য একটাই যে ফ্রেজের ক্ষেত্রে কি সবাই মিলে একই অর্থ দেয়, আর ক্লজের ক্ষেত্রে কি সবাই মিলে আলাদা অর্থ দেয়। হ্যাঁ, তো নর্মালি এই যে সেন্টেন্স, ঠিক আছে, এই সেন্টেন্স থেকে কি হয়েছে আমাদের ফ্রেজ আর ক্লজের উৎপত্তি হয়েছে, ঠিক আছে, ফ্রেজ আর কি ক্লজের উৎপত্তি হয়েছে। হ্যাঁ, তো ফ্রেজ মানে হচ্ছে কি বাক্যাংশ, ঠিক আছে, আর ক্লজ এটা বাংলা মানে হচ্ছে খণ্ড বাক্য। তো খণ্ড বাক্য জিনিসটা কি, এটা আমি বললাম নাকি যে মনে করে একটা লাঠি মাঝখান থেকে আমি কাটিয়ে দিলাম, তাহলে কি দুই খণ্ড হয়ে গেল না? হলো কিনা বলো, লাঠি আমি কাটিয়ে দিলাম, দুই খণ্ড হয়ে গেল না, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড। কিন্তু বাক্যাংশ এখানে দেখো যে কি আছে, অংশ আছে না, অংশ আছে না, আছে কিনা বলো, মানে কি বাক্যেরই যে কোনো একটা পার্টকে মিন করে। হ্যাঁ, তো যাই হোক এই জিনিসটা একটু মাথায় রাখো, এটা কাজে দিবে কিন্তু। তো এখন আমরা মেন জিনিসটা বুঝি যে ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, তো দেখো যে নর্মালি এটা তো আমরা বুঝলাম, আরেকভাবে ফ্রেজ আর ক্লজ চেনা যায়। হ্যাঁ, তো তুমি এটা মনে রাখো যে ফ্রেজের ক্ষেত্রে আমি কি বললাম যে ফ্রেজ আর ক্লজ দুটোরই উৎপত্তি হচ্ছে সেন্টেন্স থেকে। হ্যাঁ, সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কোন ভার্ব, ফাইনাইট ভার্ব। এখন অনেকেই ফাইনাইট ভার্ব চিনতে নাও পারো, এই ফাইনাইট ভার্ব মানে আমি একটু বলি যে বেসিক ইংরেজি গ্রামার, মানে ইংরেজি গ্রামার পড়তে গেলে কি কি বেসিকগুলো জানতে হয়, এর উপর একটা আমার আলাদা ক্লাসই আছে, ক্লাসটা দেখতে পারো, ওখানে কিন্তু অনেক সুন্দরভাবে করে বলা হয়েছে যে ফাইনাইট ভার্ব জিনিসটা কি। হ্যাঁ, তো নর্মালি আমরা একটা সেন্টেন্সের স্ট্রাকচার জানি কি যে সাবজেক্ট প্লাস কি ফাইনাইট ভার্ব প্লাস কি হয় এক্সটেনশন হয়। হ্যাঁ, এটা যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার। তো আমরা অবজেক্ট জানি, আমরা এখানে অবজেক্টই বলতে পারি যে অবজেক্ট হয়। তো ফাইনাইট ভার্ব জিনিসটাকে আমি একটু বলে ফেলি। ফাইনাইট ভার্ব হচ্ছে, এখন একবার শর্টকাটটা আমি বলি, তুমি ডিটেলসে শিখতে চাইলে ক্লাসটা দেখতে পারো। ভার্বে তো অনেকগুলো রূপ থাকে, থাকে না, V4 থাকে, V5 থাকে। তো যে কোনো ভার্বের V1 আর V2 মানে প্রেজেন্ট আর পাস্ট ফর্মকে বলা হয়েছে ফাইনাইট, বাদ বাকি সবগুলো হচ্ছে আমাদের নন ফাইনাইট। যেমন এটা গো, ওয়েন্ট এটা হচ্ছে কি আমাদের ফাইনাইট, গন আমাদের নন ফাইনাইট, গোয়িং কি আমাদের নন ফাইনাইট, টু গো আমাদের হচ্ছে নন ফাইনাইট। হ্যাঁ,
তো এতটুকু মনে রাখো যে ফাইনাইট ভার্ব হচ্ছে যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম। তাহলে আমরা কি বললাম যে ফ্রেজের ক্ষেত্রে তুমি মনে রাখবা কোনো সাবজেক্ট থাকে না আর কোনো ফাইনাইট ভার্ব থাকে না, কোনো ফাইনাইট ভার্ব থাকে না। আর ক্লজের ক্ষেত্রে সাবজেক্ট থাকে, আবার আমাদের ফাইনাইট ভার্বও থাকে, এটা মনে রাখো। তো ভার্ব কয় প্রকার ভাই? আমি পড়াইছিলাম যে ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো ভার্ব ছাড়া তো আমাদের সেন্টেন্স তৈরি হয় না, এটা তো আমরা জানি নাকি। তো আমরা এতটুকু মনে রাখতে পারি যেখানে কি আমাদের ফাইনাইট ভার্ব থাকে না, এখানে থাকে কি আমাদের নন ফাইনাইট ভার্ব, এখানে থাকে কি আমাদের নন ফাইনাইট ভার্ব। তাহলে ফ্রেজের ক্ষেত্রে আমরা কি বললাম যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু থাকে হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। তো এখন একটা জিনিস খেয়াল করো সবাই, ঠিক আছে? কি বললাম যে ফ্রেজে কি আমাদের সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে না, আর ক্লজ হচ্ছে থাকে থাকে এটা কিন্তু একটা পার্থক্যের মধ্যে পড়ছে, হ্যাঁ। তো এখন দেখো যে আমরা ইচ্ছা করলে কি একটা ফ্রেজকে ক্লজে রূপান্তর করতে পারি, আবার একটা ক্লজকে ফ্রেজে রূপান্তর করতে পারি। পারি তো নাকি? পারি না? অবশ্যই পারি, জিনিসটা একবারে সোজা, হ্যাঁ। এখানে দেখো আমি এভাবে করে বললাম যে এভাবে করে বললাম যে ইউ রিড এ বুক বললাম, ঠিক আছে। অথবা আমি এভাবে বললাম যে আই কি ইট রাইস বললাম। তো ফার্স্টে তুমি বলো তো যেখানে এই দুটো ফ্রেজ নাকি ক্লজ? অবশ্যই কি দুটো ক্লজ না। কেন ক্লজ ভাই বলতো? এখানে সাবজেক্ট আছে, এখানে কি আছে আমাদের ফাইনাইট ভার্ব আছে না, আছে কিনা বলো? সরি, ফাইনাইট ভার্ব আছে না। আবার ধরো সাবজেক্ট আছে, এখানে কি আছে ফাইনাইট ভার্ব আছে না। সাবজেক্টও আছে, ফাইনাইট ভার্বও আছে, তাহলে অবশ্যই কি এটা আমাদের একটা ক্লজ না? ক্লজ কিনা বলো? হ্যাঁ। আর তখন আমরা বললাম না যেহেতু আজ এর রেজাল্ট, এখানে কি কোনো ভাই সাবজেক্ট ছিল, ফাইনাইট ভার্ব ছিল? ছিল না তো, তাহলে এটা অবশ্যই কি একটা ফ্রেজ। তাহলে ফ্রেজ আর ক্লজ কি এটা তো আমরা ক্লিয়ার নাকি? তো আমি যেটা বলছিলাম যে আমরা ইচ্ছা করলে একটা ফ্রেজকে ক্লজ বানিয়ে দিতে পারি, বা ক্লজকে একটা ফ্রেজ বানিয়ে দিতে পারি। কিভাবে পারি দেখো, যে ক্লজের ক্ষেত্রে কি সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব থাকে, ঠিক আছে। আর ফ্রেজের ক্ষেত্রে কি থাকে না। তাহলে আমরা দেখো যে এই সাবজেক্টকে যদি বাদ দিয়ে দিই, হ্যাঁ, আর এই যে ভার্ব আছে না ফাইনাইট, যদি আমরা নন ফাইনাইট বানিয়ে দিই, ভি1 আর ভি2 হচ্ছে ফাইনাইট, বাদ বাকি সবগুলো কি আমাদের নন ফাইনাইট না? তো এখানে আমরা রিডিং করে দিলাম, রিডিংটা একটা নন ফাইনাইট ভার্ব নাকি? এখানে আমি বললাম কি যে রিডিং এ বুক, দেখো এটা ছিল কি আমাদের ক্লজ, এখন হয়ে গেল কি আমাদের ফ্রেজ না? ফ্রেজের ক্ষেত্রে কি সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে না, তো আমি বাদ দিলাম, হয়ে গেল আমাদের। আবার দেখো আই ইট রাইস, এটা কি একটা, এটা একটা আমাদের ক্লজ না? আমি ইচ্ছা করলে ফ্রেজ বানাতে পারবো না। দেখো ফ্রেজে কি সাবজেক্ট থাকে না, সাবজেক্ট বাদ দিয়ে দিলাম, ইট আছে না, এখানে আমি ইটিং করে দিলাম, করলাম, এটা হয়ে গেলো কি আমাদের একটা, এটা হয়ে গেলো হচ্ছে আমাদের একটা ফ্রেজ হলো। দেখো ফ্রেজ থেকে ক্লজ রূপান্তর করতে পারলাম না। আবার আমি ইচ্ছা করলে কি এই ফ্রেজটাকে আবার ক্লজ বানাতে পারবো, কেমন করে পারবো? ইচ্ছে মতো একটা সাবজেক্ট লিয়ানো, এখানে আমি ইউ লাগিয়ে দিলাম, আই লাগিয়ে দিলাম, তোমার ইচ্ছে মতো লাগাও। এটা ইডিং আছে না নন ফাইনাইট, একে আমরা ফাইনাইট বানিয়ে দিব, এখানে করবো কি আমরা ইট করে দেবো, এটা তো রাইস করে দিলাম। দেখো কি হয়ে গেলো, এটা একটা মানে আবার ক্লজ হয়ে গেল না? হলো কিনা বলো? জিনিসটা কি বুঝতে পারছো? দেখো তাহলে আমরা বলতে পারি ভাইয়া যে ফ্রেজের ক্ষেত্রে কি সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে না, তাহলে থাকে কি আমাদের নন ফাইনাইট। আর ক্লজের ক্ষেত্রে ভাই কি সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে। তাহলে এতটুকু থেকে কি আমরা আবার রূপান্তর শিখতে পারি যে ক্লজকে আমরা ফ্রেজ কেমন করে বানাবো, আবার ফ্রেজকে আমরা ক্লজ কেমন করে বানাবো। হ্যাঁ, আশা করছি এতটুকু ক্লিয়ার। তো যাই হোক, আমরা যেহেতু বেসিক থেকে পড়ছি, একটু মানে একটু বোরিং লাগতে পারে, আমি জানি হয়তো বা তোমাদের বোরিং লাগছে, তবে আমি একটু বলি যে সবরে মেয়া ফলে, হ্যাঁ, একটু খালি ওয়েট করো, মেইন জিনিসটা বুঝতে পারবা, হ্যাঁ। তো দেখো এবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কাইন্ডস অফ ক্লজ। কাইন্ডস অফ ফ্রেজ পড়ার দরকার নাই, ফ্রেজ কয় প্রকার আমার জানার দরকার নাই, এটা আলাদা টপিকই আছে, হ্যাঁ। তো দেখো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে কাইন্ডস অফ ক্লজ, মানে ক্লজ কয় প্রকার, ঠিক আছে। তাহলে ক্লজ কি, ক্লজ কি এটা তো আমরা শিখলাম না? এবার ক্লজ কয় প্রকার এটা আমরা আগে শিখে ফেলি, ঠিক আছে। দেখো তো ক্লজ মানে কি বললাম আমি একটু আগে, ক্লজ মানে হচ্ছে খণ্ড বাক্য, হ্যাঁ। তো ক্লজ হচ্ছে আমাদের তিন প্রকার, একটা হচ্ছে কি মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, বাকি প্রাইমারি ক্লজ, মানে একটা ক্লজের কি তিনটা নাম, ঠিক আছে। তারপর দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর তারপর লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের কোঅর্ডিনেট ক্লজ। ক্লজ হচ্ছে তিন প্রকার, একটু মাথায় রাখো, হ্যাঁ। একটা কি বললাম মেইন ক্লজ, মেইন ক্লজের আরেকটা নাম কি প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম হচ্ছে প্রাইমারি ক্লজ। আরটা কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আরটা হচ্ছে কি আমাদের কোঅর্ডিনেট ক্লজ। তো এই ক্লজগুলো আমাকে চিনতে হবে, এই ক্লজগুলো চিনতে পারলে মনে করো যে আমাদের মানে মেইনলি এই ক্লজটাই আমাদের লাগবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে, হ্যাঁ। তো খেয়াল করো এখানে বিষয় হয়েছে যে আমরা এই তিনটা ক্লজের সংজ্ঞা শিখব, ঠিক আছে। তো খেয়াল করো এখন একটা জিনিস মনে রাখো, এই যে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আছে না, এই সাবঅর্ডিনেটের আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ডিপেন্ডেন্ট, হ্যাঁ। ডিপেন্ডেন্ট মানে কি ভাই? ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীল, ঠিক আছে, হলো। খেয়াল করো আর এই যে মেন ক্লজ এটার নাম হচ্ছে কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, মানে কি স্বাধীন। তো খেয়াল করো ডিপেন্ডেন্ট নির্ভরশীল, কোন ক্ষেত্রে নির্ভরশীল?
এটা হচ্ছে অর্থ প্রকাশের ক্ষেত্রে নির্ভরশীল। তাহলে আমরা এখান থেকেই সংজ্ঞাটা করে ফেলতে পারি যে ক্লজ কি অর্থ প্রকাশ করতে পারে না বা অর্থ প্রকাশ করার জন্য কি কারো উপর নির্ভর করা লাগে, সেটাকে বলা হয় কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ কিংবা কি ডিপেন্ডেন্ট ক্লজ আমরা বলতে পারি। হ্যাঁ, আর তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ বা প্রাইমারি ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? ওই তো যে ক্লজ কি অর্থ প্রকাশ করতে পারে সেটাকে বলা হবে কি, সেটাকে বলতে পারো তুমি কি মেইন ক্লজ, বলতে পারো কি প্রিন্সিপাল ক্লজ, বলতে পারো কি প্রাইমারি ক্লজ, বা বলতে পারো কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মানে আমরা বলতে পারি যে এটা কি আমাদের অর্থ কি প্রকাশ করতে পারে, ঠিক আছে, আর এ হচ্ছে কি পারে না, এ হচ্ছে কি পারে না, ঠিক আছে। তাহলে কি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ এটা কি অর্থ প্রকাশ করতে পারে না। মনে করো হ্যাঁ, যে তুমি পরীক্ষাতে কোনো একটা কিছু পাচ্ছ না, তুমি কি ওটা ছাড়া আসবা? করবা না? অবশ্যই করবা। কিভাবে করে করবা? যে পাচ্ছে তার সাহায্য নিয়ে করবা না, তাই না? তো সেম ভাবে দেখো এই জিনিসটা কি আমাদের অর্থ প্রকাশ করতে পারে না, তাই বলে কি করে না? অবশ্যই করে। কিভাবে করে করে? যে পারে। কে পারে? এখানে আমাদের মেইন ক্লজ পারে না বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পারে না, তাহলে কি এর সাহায্য নিয়ে এ হচ্ছে অর্থ প্রকাশ করে। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজের সংখ্যাটা আরো সুন্দরভাবে বলতে পারি। হ্যাঁ, যে ক্লজ কি বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না, বাক্যের অর্থ প্রকাশ করার জন্য কি মেইন ক্লজের উপর নির্ভর করা লাগে, তাকে বলা হয় কি সাবঅর্ডিনেট ক্লজ। বলতে পারি? বলতে পারি? পারি তো নাকি? যে ক্লজ কি স্বাধীনভাবে বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না, বাক্যের অর্থ প্রকাশ করার জন্য কি তুমি ইচ্ছা করলে কি প্রাইমারি ক্লজ বলতে পারো, প্রিন্সিপাল ক্লজ বলতে পারো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারো, যে এর উপর নির্ভর করা লাগে তাকে বলা হয় কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আশা করছি এতটুকু ক্লিয়ার। আমরা উদাহরণে যাব। হ্যাঁ, তো আমরা উদাহরণে আগে যাই, তাহলে বেশি ভালো হবে। আমরা এটাতে পরে এসেছি। হ্যাঁ, খেয়াল করো। তাহলে এতটুকু তো ক্লিয়ার যে ক্লজকে অর্থ প্রকাশ করতে পারে সেটা হচ্ছে কি মেইন ক্লজ, প্রাইমারি ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আর যে পারে না সেটা হচ্ছে কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। পারে না তো করে কেমন করে? যে পারে তার সাহায্য না করে, ঠিক আছে। তো এখন দেখো যে আমরা একটু এক্সাম্পলে যাই, তাহলে আমরা একটু ভালো মতো জিনিসটা বুঝতে পারবো। এখানে বিষয় হচ্ছে যে এক্সাম্পলে আমরা আসবো। তো দেখো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি সেন্টেন্স, ঠিক আছে। সেন্টেন্সটা দেখো এখানে খেয়াল করো যে এখানে দেখো দিস ইজ মাই নিউ সেট আপ, এটা হচ্ছে কি আমার একটা নতুন সেট আপ। আর এখানে বলছি যে হুইচ আই মেক টুডে, এটা আমি তৈরি করেছি, ঠিক আছে, এটা আজকে আমি তৈরি করেছি। দেখো এখানে দুটো কিন্তু আমরা মানে অংশ দেখতে পাচ্ছি। এখান থেকে পর্যন্ত একটা অংশ আমাদের, এখান থেকে পর্যন্ত আমাদের একটা অংশ, ঠিক আছে। তাহলে দেখো যে এটা আমার নতুন সেট আপ, ঠিক আছে, এটা আমাদের নতুন সেট আপ। ক্লিয়ার না? তোমার কিছু শুনতে ইচ্ছা করছে? করছে না তো? কিন্তু আমি বললাম যে আই মেক টুডে, আমি আজকে তৈরি করেছি, আমি বললাম যে আমি আজকে তৈরি করেছি, ঠিক আছে। তাহলে এটা কি অর্থ প্রকাশ করতে পারছে? পাচ্ছে না তো নাকি? আরো কিছু শুনতে ইচ্ছা করছে না? মানে বিষয়টা হচ্ছে এরকম, হ্যাঁ, তুই খুব গেটা সেটা যাবি জামা কাপড় ঠিক করে, হ্যাঁ, একটা গোলাপ টোলাপ নিয়ে বাইর করে একটা মেয়ের সামনে যে এবারে দিয়ে আমি তোমাকে বলে থেমে যাবো, হ্যাঁ, আর কিছু বলার দরকার নাই। তো জিনিসটা কি কমপ্লিট না ইনকমপ্লিট? ইনকমপ্লিট না? আমি তোমাকে এরে বললে তো একটা মেয়ের ঘুম হারাম হয়ে যাবে যে আল্লাহ আমাকে কি জানতে ইচ্ছা করবে না? করবে তো নাকি? তাহলে এই তো আমি তোমাকে, এটা কি মানে অর্থ প্রকাশ করতে পারছে না তো, তাই না? এটা একটা ইনকমপ্লিট বিষয় না? তো সেম ভাবে দেখ যে আই মেক টুডে, আমি আজকে তৈরি করেছি, তোর মাকে যে বলছে আমি আজকে তৈরি করেছি, তোর আম্মু তোকে ঘুরে প্রশ্ন করবে না যে কি তৈরি করেছিস? মানে এখানে কি এই অংশটুকু আমাদের কি মানে মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ হচ্ছে না, আরো কিছু কি শুনতে ইচ্ছা করছে, তাহলে অবশ্যই একটা কি আমাদের সাবঅর্ডিনেট অংশ। হ্যাঁ, আর এটা আমার নতুন সেটআপ, তো কি হয়েছে? আর কিছু শুনতে ইচ্ছে করছে না তো নাকি? তাহলে এটা হচ্ছে কি আমাদের মেইন ক্লজ, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের মেইন ক্লজ, আর এটা হচ্ছে কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? দেখো আমরা আরো উদাহরণ দিচ্ছি কিন্তু, হ্যাঁ, আমরা আরো উদাহরণ দিচ্ছি, ভালো মতো বুঝতে পারবা। হ্যাঁ, তো খেয়াল করো এখানে আমরা একটু ভালো মতো দেখি যে এত তো ক্লিয়ার নাকি? আমি তোমাকে ক্লিয়ার না? দেখো এরপর দেখো যেটা আছে এখানে বলছে আই হ্যাভ এ শার্ট হুইচ ইজ ব্লু। দেখো আমার একটা জামা আছে, ঠিক আছে, আর হুইচ ইজ ব্লু। সেম ভাবে তুমি তোমার মাকে যে বলবা যে মা এটা নীল, তোমার মা তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করবে যে কি নীল? প্রশ্ন তো করতেই পারে নাকি? তাহলে এখানে দেখো যে কি নীল, এটা কি আমাদের অর্থ প্রকাশ হচ্ছে হচ্ছে না তো? কিন্তু তুমি বললা যে এটা আমার জামা, তোর জামা তো কি হয়েছে? তোর জামা তুই পরে বেড়াগা, তাই না? তো খেয়াল করো এখানে কিন্তু সেন্টেন্সের অর্থ কিন্তু কমপ্লিট, আর এখানে হচ্ছে কি আমাদের ইনকমপ্লিট। তাহলে কি নীল জানার জন্য আমাকে আগের অংশ দেখতে হচ্ছে না? আগের অংশ কি আমাদের মেন ক্লজ না? মেন ক্লজের সাহায্য নিয়ে লাগছে না? কি নীল ভাই? আমার জামা নীল। কি নীল? আমার জামা নীল। তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের সাবঅর্ডিনেট। কেন সাবঅর্ডিনেট ভাই? কারণ এখানটা কি আমাদের অর্থ প্রকাশ করতে পারছে না, অর্থ প্রকাশ করার জন্য কি আমাদের মেন ক্লজের সাহায্য নিয়ে লাগছে। তাহলে অবশ্যই কি এটা একটা সাবঅর্ডিনেট, আর এটা অর্থ প্রকাশ করতে পারছে, মানে এটা কি আমাদের মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, প্রাইমারি ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তোর ইচ্ছা বললেই হলো। হ্যাঁ, তাহলে খেয়াল করো হলো। সেম ভাবে কি আমি 8 উদাহরণ দিব? বলো, উদাহরণ দিব। আচ্ছা আমরা 8 উদাহরণ দেখি। হ্যাঁ, দেখো এরপর যেটা আছে সেটা দেখো কি বলছে। এটা বলছে হয়েছে যে দিস ইজ দ্য প্লেস, ঠিক আছে, এটাই হচ্ছে ওই জায়গা,
ঠিক আছে, এটা হচ্ছে ওই জায়গায় হোয়ার আই ওয়াজ বর্ন। দেখো এখানে দুটো অংশ আছে না, এখানে কোনটা সাবঅর্ডিনেট আর কোনটা মেন ক্লজ বলতে পারবা কি বলো তো? একটু উত্তর করার চেষ্টা করো যে এখানে কোনটা কোন ক্লজ। এখানে অনেকেই বলতে পারো যে আই ওয়াজ বর্ন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কেন সাবঅর্ডিনেট ক্লজ ভাই? কারণ বিষয় হচ্ছে এখানে এটাই যে ভাইয়া আপনি এখান পর্যন্ত দুইটা করাচ্ছেন, দুইটাতে লাস্টের টুক সাবঅর্ডিনেট ছিল, তাহলে এখানে কি লাস্টের টুকই সাবঅর্ডিনেট হবে? আচ্ছা, আসলে এখানে এরকম কোনো বিষয় না, আমাকে দেখতে হবে যে কোন অংশটা আমাদের অর্থ প্রকাশ করতে পারছে আর কোনটা আমাদের পাচ্ছে না, এটা দেখতে হবে। হ্যাঁ, তাহলে খেয়াল করো, আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম, আমি জন্মাচ্ছিলাম, তো কি আমার কি রে ভাই? কিছু শুনতে ইচ্ছা করছে? করছে না তো। কিন্তু তুই কাউকে কোনো জায়গাতে নিয়ে যাবি, নিয়ে যে বলবি ও এটি এটি হচ্ছে ওই জায়গায়, ওটাই ওই জায়গায়, আর মনে কি মানে কি আগুন জ্বলে যাবে না শুনতে যে আল্লাহ এটা কোন জায়গায়, এটা কোন জায়গায়, এই জায়গার মানে বিশেষত্ব কি, ইচ্ছা করবে? তাহলে খেয়াল করো, এই যে দেখো দিস ইজ দ্য প্লেস, এটা কি আমাদের অর্থ পরিপূর্ণ হয়েছে? হচ্ছে না। তাহলে যেহেতু হচ্ছে না, এটা কি আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর তোর তুই জন্মাচ্ছিস তো আমার কি বল, এটা কি অর্থ প্রকাশ করতে পারছে? এটা যে কি আমাদের মেন ক্লজ। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ চিনতে পেরেছো। হ্যাঁ, এখন দেখো আমরা কোঅর্ডিনেট ওখানে বাকি রাখলাম না, কোঅর্ডিনেটটা, তো কোঅর্ডিনেটটা শিখে ফেলি। এটা মনে রাখবা যে দুটো মেন ক্লজ মিলে কি হয় আমাদের একটা কোঅর্ডিনেট ক্লজ হয়। দুটো মেন ক্লজ মিলে কি হয় আমাদের একটা কোঅর্ডিনেট ক্লজ হয়, মানে একটা মেন ক্লজ, ঠিক আছে, প্লাস কি হবে আর একটা মেন ক্লজ, এটা হবে কি আমাদের একটা কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, কোঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে দুটো অংশ থাকবে, দুটো অংশ কি হবে আমাদের অর্থ প্রকাশ করতে পারবে। ঠিক আছে, দুটো অংশ কি হবে আমাদের অর্থ প্রকাশ করতে পারবে। ক্লিয়ার? দেখো খেয়াল করো, তাহলে আমরা পরবর্তী উদাহরণে যাই, পরবর্তী উদাহরণে আমরা যাব। তাহলে কি বললাম যে কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি দুটো অংশ থাকবে, দুটো অংশ আমাদের অর্থ প্রকাশ করতে পারবে, এটা হচ্ছে মেন কথা। তো দেখো এখানে আমরা বলছি যে মাই নেম ইজ তানমিন, আমার নাম তানমিন, তোমার কিছু শুনতে ইচ্ছে করছে? করছে না তো। আর এখানে বললাম যে আই ইট ম্যাঙ্গো, আমি আম খাই, দুটো অংশ আছে না, তো আমি আম খাই তো কি হয়েছে, তুইও খা। দেখো এখানে কি অর্থ প্রকাশ হচ্ছে না? তাহলে দুটো অংশই আছে না, দুটো অংশ কি আমাদের অর্থ প্রকাশ করতে পারছে না? তাহলে দুটো অংশ অর্থ প্রকাশ করতে পারছে মানে কি এটা আমাদের একটা মেন ক্লজ, এটা কি আমাদের একটা মেন ক্লজ। তাহলে দুটো মেন ক্লজ মিলে কি হয়, একটা কোঅর্ডিনেট ক্লজ হয়। তো এখানে এই অ্যান্ড সহ এই অংশটুকু কি আমাদের কোঅর্ডিনেট, শুধু এতটুকু না কিন্তু, এতটুকু হচ্ছে আমাদের মেন ক্লজ, মানে এই আগের অর্থ সহ কি আমাদের এতটুকু হচ্ছে কি আমাদের কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আর এটা হচ্ছে কি আমাদের মেন ক্লজ। ঠিক আছে, মনে থাকবে। তো একটা জিনিস খেয়াল রাখবা যে নর্মালি সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে দুটো অংশ থাকে, একটা অংশ কি অর্থ প্রকাশ করতে পারে আর একটা পারে না। আর মেন ক্লজের ক্ষেত্রে সিম্পল একটা সেন্টেন্স থাকলেও কি ওটা মেন ক্লজ হতে পারে। যেমন এখানে আমি বললাম যে আই এম স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট, এটা কিন্তু একটা মেন ক্লজ। দেখো আমি একজন শিক্ষার্থী, আমার এটা কি অর্থ প্রকাশ করতে পারছে না? পাচ্ছে তো নাকি? তাহলে অবশ্যই এটা হচ্ছে আমাদের একটা মেন ক্লজ। এখানে একটা সিঙ্গল থাকতে পারে, কিন্তু যদি ডাবল ডাবল থাকে সেক্ষেত্রে মনে রাখবা যে সাবঅর্ডিনেটের ক্ষেত্রে দুটো অংশ থাকবে, একটা অংশ কি অর্থ প্রকাশ করতে পারবে, একটা অর্থ হচ্ছে মানে অংশ হচ্ছে কি আমাদের অর্থ প্রকাশ করতে পারবে না। ঠিক আছে, সেম ভাবে খেয়াল করো কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি হবে, দুটো অংশ থাকবে, দুটো অংশ কি হবে আমাদের অর্থ প্রকাশ করতে পারবে। হ্যাঁ, তো সেম ভাবে যদি আমরা আরেকটা খেয়াল করি, এখানে দেখো কি বলছে যে হি ইজ পোর, সে গরিব, বাট কি হি ইজ অনেস্ট, সে সৎ, সে গরিব সে সৎ। আর কিছু শুনতে ইচ্ছা করছে? করছে না তো। তাহলে দেখো যে হি ইজ পোর এটাও কি আমাদের অর্থ প্রকাশ করতে পারে, হি ইজ অনেস্ট এটাও কি আমাদের অর্থ প্রকাশ করতে পারে। অর্থ প্রকাশ করতে পারে মানে কি দুটো আমাদের মেন ক্লজ, তাই না? তাহলে দুটো মেন ক্লজ মিলে কি হয়, একটা কোঅর্ডিনেট হয়। তো কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমি কি বললাম যে আগের অর্ডটাকে ধরতে হবে। তাহলে এটা কি আমাদের মেন ক্লজ, এই এতটুকু কি আমাদের কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে আমি কনসেপ্টটা আবার ক্লিয়ার করে ফেলি যে একটা সিম্পল ছোট সেন্টেন্স থাকতে পারে, হ্যাঁ, ওটা যদি অর্থ প্রকাশ করতে পারে তাহলে সেটা হবে কি মেন ক্লজ। আর সাবঅর্ডিনেটের ক্ষেত্রে কি হবে যে একটা সেন্টেন্সের মধ্যে দুটো অংশ থাকবে, একটা অংশ কি অর্থ প্রকাশ করতে পারবে আর একটা অংশ হচ্ছে অর্থ প্রকাশ করতে পারবে না। হুম, আর কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি হবে, একটা সেন্টেন্সে দুটো অংশ থাকবে কমপক্ষে, হ্যাঁ, দুটো অংশ কি হবে আমাদের অর্থ প্রকাশ করতে পারবে। ঠিক আছে, আর ওই দুইটা অংশকে বলা হবে কি আমাদের মেন ক্লজ, আর দুটো মেন ক্লজ মিলে কি হবে একটা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আশা করছি এতটুকু ক্লিয়ার। ঠিক আছে, তো এবারে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ক্লজ মার্কার। ঠিক আছে, ক্লজ মার্কার এটা হয়তো বা তোমরা নতুন এই শব্দটার সাথে, তবে এটা বুঝতে পারলে এই যে আমরা এতক্ষণ ধরে মানে বুদ্ধি খাটালাম না যে অর্থ প্রকাশ করতে পারে কি পারে না, পারে কি পারে না, এত খাটনি করার দরকার নাই। হ্যাঁ, খেয়াল করো, তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লজ মার্কার। ক্লজ মার্কার, ক্লজ মার্কার জিনিসটা কি? ঠিক আছে, মার্কার জিনিসটা কি? মার্কার কি এই মার্কার? না না না, ঠিক আছে, মার্কার জিনিসটা কি আমি বুঝি। মার্কার বলতে নর্মালি বৈশিষ্ট্য মিন করে, ঠিক আছে, বা এভাবে মানে চিহ্নিত করতে সাহায্য করে এরকম কিছুকে বোঝায়। ঠিক আছে, আমরা টেন্স মার্কার পড়েছি না, পরিচিত নাকি? এখানে আমি বললাম যে হি কি, আচ্ছা এটা না বলে আমি বললাম যে উই কি রিড এ বুক, যে তোমাকে বললাম যে এটা কোন টেন্স বলতো, অনেকেই পারবে না। ঠিক আছে, আমি জানি তুমি পারবা কিন্তু অনেকেই পারবে না। ঠিক আছে, তো খেয়াল করো এখানে অনেকেই বলবা যে ভাই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, ম্যাক্সিমাম মনে করো 90% উত্তর দিবে এটা হচ্ছে প্রেজেন্ট। ঠিক আছে,
5% উত্তর দেবে না ভাই এটা হচ্ছে পাস্ট, ঠিক আছে। আবার মনে করো যে আর 5% মনে করো কনফিউশন যে এটা প্রেজেন্ট না পাস্ট, প্রেজেন্ট না পাস্ট। হ্যাঁ, খেয়াল করো এখানে আমরা ভার্বের V1 V2 V3 ফর্ম পড়েছি না, যেমন কি হয়, তো ইট, এট, কি হয়, ইটেন হয়, হয়তো নাকি। কিন্তু খেয়াল করে দেখো রিডের কি 3টা ফর্ম একই না, প্রেজেন্টেও যা পাস্টেও তা, পাস্ট পার্টিসিপলও কি তা। তাহলে এখানে কি আমরা রিড দেখে বলতে পারছি এটা আমাদের কোন টেন্সে আছে? অবশ্যই না। মানে কি এটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, তাই না? কিন্তু আমি এখানে বললাম যে আই রিড এ বুক ইয়েস্টারডে, বললাম যে আই রিড এ বুক ইয়েস্টারডে। এবার এটা কোন টেন্স? এবার সবাই বলবে যে ভাই এটা কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স। কোন টেন্স? পাস্ট টেন্স। কিভাবে করে চিনলাম? এ তো ইয়াস্টারডে দেখে চিনলাম না। তো এই ইয়াস্টারডে হচ্ছে কি আমাদের মার্কার। এটা কি মার্কার? যেহেতু টেন্সকে চিহ্নিত করেছে, এটা হচ্ছে একটা টেন্স মার্কার, ঠিক আছে। তাহলে মার্কার বলতে কি বললাম, যে এমন কিছু ওয়ার্ড যেটা কি কোনো কিছুকে চিহ্নিত করে বা চিনতে সাহায্য করে। তাহলে যে ওয়ার্ড কি টেন্সকে চিনতে সাহায্য করে সেটাকে বলা হবে কি টেন্স মার্কার, সিম্পল। আর যে ওয়ার্ড কি ক্লজকে চিনতে সাহায্য করে সেটাকে বলা হবে কি ক্লজ মার্কার। যে ওয়ার্ড কি আমাকে চিনতে সাহায্য করবে সেটা হচ্ছে কি আমি মার্কার, তাই না? আচ্ছা, খেয়াল করো। তো যাই হোক, তো এখন আমাকে এই ক্লজ মার্কারগুলো চিনতে হবে। তো নর্মালি মেন ক্লজের কিন্তু কোনো ক্লজ মার্কার হয় না, এটা মাথায় রাখো। হ্যাঁ, মেন ক্লজের কোনো ক্লজ মার্কার হয় না। তো যাই হোক, ক্লজ মার্কার হয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজের। তো এগুলা সবাই একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, সবাই, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে ফেলো। আমি এখানে আমরা সময় নষ্ট করতে চাইছি না, সবাই 1 সেকেন্ড সময় স্ক্রিনশট নেওয়ার জন্য, ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখো যে এখানে আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি না। দেখো এটা একবারে সাধারণভাবে আমি বলি যে যদি কোনো সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো, হয়তো হু, হুইচ, হট, হোয়েন, ঠিক আছে, হয়, আর এগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, ঠিক আছে। তারপর এখানে কি অ্যাজ, দো, অল দো, ইফ, সো, আচ্ছা সো দ্যাট, ঠিক আছে, সো ডট 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 দ্যাট, আনলেস, বিকজ, যদি কোনো সেন্টেন্সে এগুলো থাকে তাহলে সেটা সাধারণত একটা মানে কি সাবঅর্ডিনেট কি ক্লজ হয়। এটা মানে বিষয় হচ্ছে এরকম যে এই যে ওয়ার্ড থাকবে না, এই ওয়ার্ড সহ কি পরের অংশটুকু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ নর্মালি। হ্যাঁ, আর দেখো এখানে ফ্যান বয়েজ আছে না, ফ্যান বয়েজ জিনিসটা কি আমি একটু বলি। এফ মানে হচ্ছে কি, এফ মানে হচ্ছে তোমার ফর, ঠিক আছে। এ মানে হচ্ছে তোমার, এ মানে হচ্ছে তোমার অ্যান্ড, ঠিক আছে। এর মানে হচ্ছে তোমার নর, ঠিক আছে। বি মানে হচ্ছে তোমার বাট। হ্যাঁ, ক্লিয়ার কি? দেখো লেখা কি ক্লিয়ার? বাট। তারপর দেখো যে এই তো ও মানে হচ্ছে তোমার ওয়ার, ঠিক আছে। ওয়াই মানে হচ্ছে ইয়েট, এস মানে হচ্ছে সো। তো কোনো সেন্টেন্সে যদি এই সকল ওয়ার্ডগুলো থাকে তো নর্মালি এই ওয়ার্ড সহ পর অংশটুকু কি আমাদের হয়, এই ওয়ার্ড সহ পর অংশটুকু হয়েছে আমাদের কোঅর্ডিনেট অংশ, ঠিক আছে। তাহলে খেয়াল করো অনেক এখানে ফর আমাদের লাগে না। হ্যাঁ, আমাদের বেশি লাগে হয়েছে তোমার অ্যান্ড, বাট, ওয়ার আর সো, এই চারটে বেশি লাগে। তো দেখো খেয়াল করো, আজকের ক্লাস করে তোমরা এটাই বলবা যে তানভীর ভাইয়ের ফ্যান হয়ে গেলাম। তো দেখো, তো যদি কোনো সেন্টেন্সে এই সকল ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই কি সাবঅর্ডিনেট ক্লজ। যদি এই সকল ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে, একটা অবশ্যই একটা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এতক্ষণ ধরে যে আমরা বুদ্ধি খাটালাম যে অর্থ প্রকাশ করতে পারে কি পারে না, পারে কি পারে না, এত খাটনি দরকার ছিলই না। হ্যাঁ, খেয়াল করো। তো যাই হোক, আমি যেহেতু বলেছি যে আজকে ক্লাস করে তুমি অন্য কাউকে শেখাতে পারবা, এজন্য আমার শেখানা, নাহলে আমার কিন্তু সময় নষ্ট করার কোনো দরকার ছিল না। তো যাই হোক, অনেকেই মানে ভাবতে পারো যে ভাইয়ার কথার স্পিড কিন্তু অনেক বেশি, এটা মাথার উপর দিয়ে যাচ্ছে। তো যাদের এরকম মনে হবে তোমরা চাইলে ক্লাসটা স্পিড একটু কমিয়ে দেখতে পারো। হ্যাঁ, ইউটিউবে দেখলে দেখবা যে থাকে সেটিংয়ে কিন্তু। হ্যাঁ, তখন তুমি 0.75 দিয়ে দেখতে পারো, ঠিক আছে, 0.75 দিয়ে দেখতে পারো। আর যাদের মনে হতে পারে যে ভাইয়ার কথার স্পিড অনেক আসতে, তাহলে তোমরা আরো স্পিড বাড়িয়ে দিতে পারো, 2x করে দিতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তবে আমার জোরে বলার একটাই কারণ যে ম্যাক্সিমাম স্টুডেন্টের, ইভেন আমারও লং ভিডিও দেখার কোনো এনার্জি থাকেই না। তো এই জন্যে যত শর্ট টাইমে যত বেশি কাভার করা যায় এটাই হয়েছে বিষয়। হ্যাঁ, দেখো তুমি যদি দেখো যে একটা 2 ঘন্টার ভিডিও, তুমি কি দেখবা? দেখবা না তো। কিন্তু যদি এরকম থাকে যে 3 মিনিটে মাত্র সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখে ফেলুন, অবশ্যই কি তুমি আগে ওই ভিডিওতে ক্লিক করবা না, তাই না? তো যাই হোক, তো যদি বুঝতে অসুবিধা হয় তুমি রিমাইন্ড করে দেখতে পারো। তো যাই হোক, তো বিষয় হয়েছে যে এতটুকু তো ক্লিয়ার। তাহলে আমরা এই সকল ওয়ার্ড দেখে আসলে কি কোনটা কোন ক্লজ চিনে ফেলতে পারি। হ্যাঁ, এবার দেখো আমরা যে এতক্ষণ ধরে বুদ্ধি খাটালাম মায়ের বাপ, এবার দেখো উত্তরগুলো দেখো। দেখো প্রথমটা খেয়াল করো, এখানে অর্থ প্রকাশ করতে পারছে কিনা দেখা দরকার নাই, তো হুইজ আছে না, হুইজ কি একটা ডাব্লিউ চট না? তাহলে এই তো ডাব্লিউ চট সহ পর অংশটুকু কি আমাদের, এটা হচ্ছে আমাদের একটা সাবঅর্ডিনেট অংশ। তাহলে এটা সাবঅর্ডিনেট অংশ হলে কি হবে? এটা আমাদের মেন অংশ হবে না। কেন হবে? আমি তো বললাম যে সাবঅর্ডিনেটের ক্ষেত্রে কি হয়, একটা সাবঅর্ডিনেট থাকে, একটা মেন থাকে, তাই না? কারণ এই তো অর্থ প্রকাশ করবে, করতে গেলে কি সাহায্য লাগবে না, একজনের কাজ সাহায্য নেবে, এত মেন ক্লজের সাহায্য নেবে।
এই খেয়াল করে হুইচ আছে না, এই হুইচ হওয়ার পর অংশটুকু কি আমাদের সাবঅর্ডিনেট, তাই না? আবার দেখো হয় আছে না, এবারে কি পরেরটুকু বলবো? অবশ্যই না, কারণ এখানে আবার আমাকে দেখতে হলো যে কোন অংশটুকু অর্থ প্রকাশ করতে পারছে না। এখানে আমাদের এই অংশটুকু অর্থ প্রকাশ করতে পারছে না, তো কি আমাদের সাবঅর্ডিনেট। ঠিক আছে, খেয়াল করো এই অ্যান্ড আছে না, এখন তো বললাম যে ফ্যান বয়েজ, ফ্যান ফ্যান, ও তো এতে কি অ্যান্ড না, তাহলে এই অ্যান্ড সহ পর অংশটুকু কি ভাই আমাদের কোঅর্ডিনেট। এবার বাট, বাট সহ পরটুকু কি আমাদের কোঅর্ডিনেট। তাহলে চিনতে পেরেছো? পেরেছো তো নাকি? তাহলে এইটাই হচ্ছে কি ক্লজ মার্কার পড়ার আসল উদ্দেশ্য আমাদের। ঠিক আছে, চিনা একবার সহজ হয়ে গেল না, বুদ্ধি খাটানো লাগলো না কিন্তু। তাহলে দেখো ফ্রেজ আর ক্লজ কিন্তু আমাদের মোটামুটি ভাবে পড়া শেষ। তাহলে আমরা এ পর্যন্ত কিন্তু পড়া ক্লিয়ার করে ফেললাম। এবার আমরা দেখি যে কি আছে। হ্যাঁ দেখো, তো বিষয় হয়েছে যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব। তো এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে আমরা কি কি সমস্যায় পড়বো, ঠিক আছে, এর আগে আমরা দেখব। ঠিক আছে, তো ভালো করে খেয়াল করো। প্রথমত সেন্টেন্স চিনতে না পারা। মনে করো যে পরীক্ষাতে একটা প্রশ্ন আছে, মনে করো যে বি নাম্বার একটা প্রশ্ন আছে, হ্যাঁ, তোমাকে দিল, দিয়ে বলছে যে এটাকে সিম্পল বানা। মনে করো একটা প্রশ্ন পরীক্ষাতে আসলো, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই চিনতে পারবে না যে এখানে সিম্পল করতে বলছে ভালো কথা, কিন্তু এটা আমাকে কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলছে নাকি কম্পাউন্ড থেকে সিম্পল করতে বলছে, মানে এটা কোন সেন্টেন্স এটাই চিনতে পারবে না। তো রূপান্তর কি করবে, এই সমস্যায় পড়ে। তারপর প্রশ্নের টাইপ বুঝতে পারে না। এটা তো আমি বললাম না যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে নর্মালি এখন 4 টাইপের প্রশ্ন হয়, তো এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে এটাই অনেকে বুঝতে পারবে না। তোমরা অঙ্কের ক্ষেত্রে কি টাইপ করো না? ইংরেজিতেও টাইপ কিন্তু আছে ভাই। ঠিক আছে, তো খেয়াল করো এখানে বিষয় হয়েছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে এখানে কোন টাইপের প্রশ্ন আমাকে কিভাবে করে সমাধান করতে হবে এটা অনেকে বুঝতে পারবে না। ঠিক আছে, তোমাকে মনে করো আমি কি বলবো যে চাল ডাল মাংস আগিয়ে দিলাম, ঠিক আছে, আগিয়ে দিয়ে তোমাকে আমি বললাম যে খিচুড়ি রান্না কর, পারবা? আবার বললাম বিরিয়ানি রান্না কর, পারবা না? পারবা তো নাকি? কিন্তু দুটোর প্রসেস কি সেম? সেম না তো, দুটো কি একই টাইপের রান্না না তো, না তাই না? তো খেয়াল করো, এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করছি। এখন আমরা মেইন জিনিসগুলো বুঝি, তারপর কি করতে হবে এটা বুঝতে না পারা। হ্যাঁ, এই তো টাইপ যদি বুঝতে না পারে তাহলে কি করতে হবে বুঝতে পারবে? পারবে না তো নাকি? তোমাকে আমি আগিয়ে দিলাম চাল ডাল কি মাংস আগিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে মানে এখন তুমি তো জীবনে মনে করো যে খিচুড়ি বিরিয়ানি খাওনি, বললাম খিচুড়ি রান্না কর, তো এখন তুমি বুঝতে পারবে না যে খিচুড়ি রান্না করতে বলেছে। হ্যাঁ, আচ্ছা খিচুড়ি বাদ দিলাম, বললাম যে বিরিয়ানি রান্না কর, ঠিক আছে, তো তুমি আর বুঝতে পারছো না যে বিরিয়ানি বিরিয়ানি তো জীবনে খাইনি, তো এখানে কি ডাল দিয়া লাগবে না লাগবে না, এরকম একটা মানে এরকমই সেম সিমিলার টাইপের কনফিউশন। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা সমস্যা যেহেতু আছে সমাধানও আছে, তো কি হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে আমরা যে সমস্যায় পড়বো এই 3টে মেন সমস্যার কথা আমরা বলে ফেলেছি। এখন দেখো যেহেতু সমস্যা আছে সেহেতু সমস্যার সমাধানও আছে। ঠিক আছে, সমাধানগুলো আমরা দেখি। দেখো বিষয় হয়েছে প্রথমত যে সংজ্ঞা মনে রাখতে হবে, এটা সবাই মনোযোগ দিয়ে বুঝবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মনে করো এখানটাই আমাদের মেন বেসিক। ঠিক আছে, সংজ্ঞা মনে রাখতে হবে। তাহলে এতক্ষণ ধরে যে আমরা ফ্রেজ আর ক্লজ পড়লাম ওটা আসলে কি কারণে পড়লাম ওটাই এখন বুঝতে পারবা। ঠিক আছে, খেয়াল করো। দেখো আমরা সবাই জানি ভাইয়া যে সেন্টেন্স হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। একটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স, একটা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, হ্যাঁ, তো বিষয় হয়েছে যে আচ্ছা এই জিনিসটা আলোচনা করার আগে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে ফেলি। আমরা একটা ওই ক্লজ পড়লাম তো নাকি? ক্লজ পড়লাম না? যে ক্লজ কি 3 প্রকার, একটা কি বললাম মেন ক্লজ বললাম, একটা কি বললাম আমরা যে সাবঅর্ডিনেট ক্লজ বললাম, আর একটা কি বললাম আমরা কোঅর্ডিনেট ক্লজ বললাম না? ঠিক আছে, আমি সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, তো আমরা তো 3টে সংজ্ঞা শিখলাম না, যে একটা অর্থ প্রকাশ করতে পারে একটা পারে না, তাই না? শিখলাম না? তো খেয়াল করো এখানে এটার আর একটা সংজ্ঞাও আছে। ঠিক আছে, তো আমরা এভাবে মনে রাখতে পারি যে এখনই ক্লজ পড়লাম তাই না, তো ক্লজের ক্ষেত্রে এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করে ফেলি যে আমরা ক্লজের যে সংজ্ঞা শিখলাম আর একটা সংজ্ঞাও আছে। হ্যাঁ, তুমি এতটুকু মনে রাখো যে মেন ক্লজের ক্ষেত্রে কি একটা সাবজেক্ট থাকে, একটা কি ফাইনাল ভার্ব থাকে। হ্যাঁ, কিন্তু এই সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি থাকে ভাইয়া? ডাবল সাবজেক্ট থাকে, ডাবল কি ফাইনাল ভার্ব থাকে। ঠিক আছে, জিনিসটা মানে এরকম ভাবে থাকতে পারে যে সাবজেক্ট প্লাস কি ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানে মাঝখানে কিছু একটা বুঝতে পারে। তো মাঝখানে কি বসবে ভাইয়া? এটা আমরা ক্লজ মার্কার পড়লাম না, এই ক্লজ মার্কারটা এখানে বসবে। হ্যাঁ, তো খেয়াল করো এই যে ক্লজ, এই ক্লজের সাথে কিন্তু আমাদের এই সেন্টেন্সের মিল আছে। হ্যাঁ, খেয়াল করো এই সিম্পলের সাথে মিলে হচ্ছে আমাদের মেন ক্লজ। ঠিক আছে, কমপ্লেক্সের সাথে মিলে কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর কম্পাউন্ডের সাথে মিলে হচ্ছে আমাদের কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এখান থেকে কি আমরা সংজ্ঞাখান্ড মানে কাটিং কুটিং করে দিতে পারি। হ্যাঁ, যে দেখো তাহলে আমরা এভাবে করে বলতে পারি, আমি বললাম আমরা সংজ্ঞা মনে রাখতে হবে, সংজ্ঞাটা আমরা এভাবে মনে রাখতে পারি যে সেন্টেন্সে ভাইয়া কি আমাদের
একটাই সাবজেক্ট থাকবে, একটাই কি ফাইনাল ভার্ব থাকবে, সেটাকে বলতে পারি কি আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি। যে একটাই সাবজেক্ট থাকবে, একটাই কি ফাইনাল ভার্ব থাকবে, সেটাকে বলা হবে কি সিম্পল সেন্টেন্স। আর যেটাতে কি ডাবল সাবজেক্ট থাকবে, ডাবল কি ফাইনাল ভার্ব থাকবে, সেটাকে বলা হয়েছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে, বা বলতে পারি কি আমরা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। তো খেয়াল করো এখানে জিনিসটা থাকবে কিভাবে করে, এখানে নর্মালি ভাবে করে থাকবে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখো খেয়াল করো যেখানেও ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব, এখানেও কি ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব, তাই না? তো আমি কিভাবে করে চিনবো যে কোনটা কমপ্লেক্স আর কোনটা কম্পাউন্ড? হ্যাঁ, এটাই হচ্ছে আসল কাহিনী, এর জন্যই ক্লজ পড়া। খেয়াল করো তাহলে এখানে এই তো মাঝখানে এই একটা একটা ডাবল সাবজেক্ট, একটা একটা ডাবল ভার্ব, এই মাঝখানে যে ক্লজ মার্কারটা বসবে তার উপর আসলে ডিপেন্ড করবে এটা আমাদের কোন সেন্টেন্স, ঠিক আছে। যদি এখানে ডাবল এইচ ওয়ার্ড বসে তাহলে অবশ্যই কি পরের অংশটা কি আমাদের সাবঅর্ডিনেট না, তাহলে সাবঅর্ডিনেটের সাথে কার মিল আছে? কমপ্লেক্সের মিল আছে, মানে অবশ্যই এটা কি কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। যদি এখানে কি আমাদের ওই তো কি আমাদের কোঅর্ডিনেটর বসে, মনে করো এখানে অ্যান্ড বসলো, ঠিক আছে, তাহলে অ্যান্ড কোন ক্লজের ক্লজ মার্কার? কোঅর্ডিনেটেড, তাহলে কোঅর্ডিনেটের সাথে কার মিল আছে? আমাদের কম্পাউন্ডের মিল আছে না, এটা হচ্ছে কি আমাদের একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখানে জিনিসটা আমি তোমাকে আরো ভালো করে ক্লিয়ার করে দিই। হ্যাঁ, তুমি এতটুকু মনে রাখবা, এই তো সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের একটা মেন ক্লজ থাকবে, ঠিক আছে, একটাই ক্লজ থাকবে, সেটা হচ্ছে কি আমাদের মেন ক্লজ, হ্যাঁ থাকবে। আর এখানে আমাদের মনে করো একটা কি মেন ক্লজ থাকবে প্লাস কি একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, একটা মেন ক্লজ থাকবে আর একটা কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আর এই জায়গাতে কি হবে ভাইয়া? একটা কি মেন ক্লজ থাকবে, ঠিক আছে, একটা কি হবে? কোঅর্ডিনেট ক্লজ থাকবে, কোঅর্ডিনেট বা তুমি বলতে পারো কি দুটোই মেন ক্লজ, ঠিক আছে, থাকবে। হ্যাঁ, খেয়াল করো এটা হচ্ছে বিষয়। তো এখন নর্মালি পরীক্ষাতে আমাদের কি হবে যে একটা সিম্পল সেন্টেন্স দিবে, বলবে যে এটাকে কমপ্লেক্স বানা বা কম্পাউন্ড বানা, ঠিক আছে, অথবা কি কম্পাউন্ডে বলতে পারে কমপ্লেক্স বানা বা সিম্পল বানা, বা কমপ্লেক্স থেকে কি বলতে পারে, পারে তো নাকি? তো খেয়াল করো এখানে দেখো, যদি পরীক্ষাতে আমাকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলে বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে বলে, জিনিসটা একবারে সোজা, এটা মোটামুটি সবাই পারো। কেন পারো? আমরা এখনই বললাম না যে স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মাঝখানে কিছু একটা বসবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ডাবল সাবজেক্ট মিলছে তো নাকি? ডাবল ভার্ব মিলছে তো? মিলছে না? তো খেয়াল করো এখানে মাঝখানে যে কনজাংশনটা বসবে বা ক্লজ মার্কারটা বসবে তার উপর ডিপেন্ড করবে এটা কোন সেন্টেন্স। এখানে ডাবল চড় বসলে হবে কি কমপ্লেক্স সেন্টেন্স, আর ফ্যান বয়েজে যে কোনো একটা বসলে হবে কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তো এই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বন্ধ করা একবারে সোজা, বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা একবারে সোজা। কেন সোজা? এই যে মাঝখানে যে ওয়ার্ডটা বসবে না, এই ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিলে ঝামেলা শেষ, আর কিছু করা লাগবে না। হ্যাঁ, কিন্তু কিন্তু ঠিক আছে, যদি এই কমপ্লেক্স থেকে আমাকে সিম্পল আসতে বলে, আমি এটা মুছে ফেলি, ঠিক আছে, দেখো যদি আমাকে কমপ্লেক্স থেকে সিম্পল আসতে বলে তাহলে কিন্তু আমাদের সমস্যা বেঁধে যাবে, তাহলে কিন্তু আমাদের সমস্যা বেঁধে যাবে। কেন সমস্যা বাঁধবে ভাই? কারণ আমি এখনই বললাম না যে এখানে একটাই সাবজেক্ট থাকবে, একটাই কি ফাইনাল ভার্ব থাকবে, বললাম এখানে কি ডাবল সাবজেক্ট থাকবে, ডাবল ফাইনাল ভার্ব থাকবে, আর এখানে কি বললাম ডাবল সাবজেক্ট থাকবে, ডাবল ফাইনাল ভার্ব থাকবে। এখানেই আমাদের সমস্যা। যদি আমাকে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করতে বলে আমি এমনি পারবো, খালি মাঝখানে কিওয়ার্ডটা চেঞ্জ করলে হয়ে যাবে। কিন্তু যখন আমাকে এই রূপ থেকে এই রূপে আসতে বলবে আমার সমস্যা বেড়ে যাবে। কেন বাঁধবে ভাই? দেখতো এখানে আছে আমাদের ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব, কিন্তু এখানে লাগবে আমাদের একটা না, তাহলে এখানে কি আমাদের অতিরিক্ত হয়ে গেছে না? ঝামেলা পাচ্ছে না? আবার যখন আমরা এই রূপ থেকে এই রূপে আসবো আমার সমস্যা বাঁধবে। কেন বাঁধবে? কারণ এখানে আছে আমাদের একটা, এখানে লাগবে আমাদের ডাবল, ঠিক আছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্যই আমরা প্রথম 35 মিনিট শুধুমাত্র ফ্রেজ আর ক্লজই শিখেছি। হ্যাঁ, খেয়াল করো তাহলে এখানে দেখো যে ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব, তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব কি অবজেক্ট, ঠিক আছে, এর একটা ক্লজ, ঠিক আছে, এরও একটা ক্লজ না, যে কোনো ক্যাটাগরি ক্লজ হতে পারে। তো আমরা করতে পারি কি এই যে কোনো একটা ক্লজকে ফ্রেজে রূপান্তর করে দেবো। কেমন করে ফ্রেজ বানাবো? ওই আগেই শিখে ফেলেছি, বললাম না যে আই ইট রাইস, বললাম না এটা কি ক্লজ না, এটা ফ্রেজ কি হবে? ইটিং রাইস, আমি তো বললাম তাই না, ফার্স্টে শিখালাম না। খেয়াল করো তো এখানে দেখো এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা করতে পারি কি, যেখানে তো ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব আছে নাকি, মানে এক কথায় কি আমাদের ডাবল ক্লজ আছে, আছে না? তো আমরা করবো কি এই ডাবল ক্লজের মধ্যে যে কোনো একটা ক্লজকে ফ্রেজ বানিয়ে দেবো। তাহলে আমরা আরো সুন্দরভাবে করে বলতে পারি যে আমাদের এই সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটা ফ্রেজ থাকে আর একটা ক্লজ থাকে, বলতে পারি তো? পারি না? ঠিক আছে, পারি, কিন্তু মাথায় রাখো, ঠিক আছে। দেখো তো আশা করছি বন্ধু ক্লিয়ার। তো এখন দেখো যে আমরা পরবর্তী পয়েন্টে যাই। হ্যাঁ, দেখো তারপর যেটা বলছে প্রশ্নের টাইপ বুঝতে হবে। তো আমি তো বললাম যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে মোট কি আমাদের এইচএসসি লেভেলে তিন টাইপের প্রশ্ন আছে, আর তোমার এইচএসসি লেভেলে মনে করো যে 4 টাইপের প্রশ্ন আছে। হ্যাঁ, তো যাই হোক টাইপগুলো আমরা শিখবো। তারপর দেখো যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাকে কিওয়ার্ড মনে রাখতে হবে, ঠিক আছে। আর তারপর যেটা
ইন্টারচেঞ্জ বুঝতে হবে, এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা সবাই ভালো করে বুঝবা। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে আমরা যে সমস্যায় পড়ি সেই সমস্যার সমাধান এই একটা পয়েন্টেই আছে। আমি কি বললাম যে ইন্টারচেঞ্জ বুঝতে হবে। হ্যাঁ, তো দেখো আমি প্রথমে সমস্যার কথা বললাম না যে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে কি আমাদের ডাবল ডাবল থাকে, ডাবল সাবজেক্ট থাকে, ডাবল ভার্ব থাকে, কিন্তু সিম্পলে কি আমাদের একটা থাকে না? তাহলে যখন আমি কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কি সিম্পলে আসবো আমার সমস্যা হবে। কেন সমস্যা হবে ভাই? কারণ ওখানে আছে ডাবল, এখানে লাগবে আমাদের একটা। হ্যাঁ, সেম ভাবে যখন আমি সিম্পল থেকে কি কমপ্লেক্স কম্পাউন্ডে যাবো আমাদের সমস্যা হবে না। কেন হবে বলো তো? কারণ এখানে কি আছে আমাদের একটা, ওখানে লাগবে আমাদের ডাবল। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের একটা ইন্টারচেঞ্জিং টেকনিক আছে। এই ইন্টারচেঞ্জটা যে ভালো মতো বুঝতে পারবে সে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর ভুলবে না। ঠিক আছে, তো খেয়াল করো। তো এখানে দেখো মনে করে আমরা একটা মানে ফর্ম দেখতে পাচ্ছি যে আমরা একটা সিম্পল সেন্টেন্সকে মনে করো যে কমপ্লেক্স কিংবা কম্পাউন্ডে রূপান্তর করবো। তো আমাকে কি করতে হবে দেখো। হ্যাঁ, তো একটা সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে চাই, প্রথমত আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। কিওয়ার্ড কি ভাইয়া? এটা আমি শিখাচ্ছি। এখন এতটুকু বলি যে আমি ফার্স্টে বললাম না যে ক্লজ মার্কার, আসলে ক্লজ মার্কারগুলোই আমাদের কিওয়ার্ড, এতটুকু মনে রাখো। তাহলে প্রথমে আমাকে করতে হবে কি, কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। আমরা কিন্তু কিওয়ার্ড পড়বো। হ্যাঁ, তারপর দেখো হয়তো বললাম না যে কিওয়ার্ড মনে রাখতে হবে, আমরা কিন্তু কিওয়ার্ড পড়বো। দেখো তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে আমরা করবো কি, ফার্স্টে কিওয়ার্ড চেঞ্জ করবো। ঠিক আছে, তারপর করবো কি আমরা সাবজেক্ট নিয়ে আসবো, সাবজেক্ট নিয়ে আসবো। তারপর করবো কি আমরা ভার্ব নিয়ে আসবো। কোন ভার্ব? অবশ্যই একটা ফাইনাল ভার্ব। এবার দেখো মনে করো একটা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড বানাবো বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বানাবো, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমরা শুধুমাত্র কিওয়ার্ড চেঞ্জ করবো। কেন ভাই? আমি ফার্স্টেই বললাম না তখন যে স্ট্রাকচারটা কিরকম হয়, যে সাবজেক্ট প্লাস কি ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই মাঝখানে যে ক্লজ মার্কারটা বসবে বা কিওয়ার্ডটা বসবে ওটার উপরেই ডিপেন্ড করবে এটা আসলে কমপ্লেক্স সেন্টেন্স হবে নাকি কম্পাউন্ড সেন্টেন্স হবে। বললাম তো নাকি? এই জন্য দেখো যে শুধুমাত্র কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স আসতে গেলে আমাকে শুধুমাত্র কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। এবার দেখো যে এই রূপ থেকে যখন আমরা আবার এই রূপে আসবো, মানে কমপ্লেক্স কম্পাউন্ড থেকে যখন আমরা সিম্পল করবো, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে প্রথমে আবার কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। ঠিক আছে, প্রথমে কি করতে হবে? আমাকে কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। তারপর দেখো, তারপর যদি সাবজেক্ট থাকে, হ্যাঁ সাবজেক্ট থাকবে, আমরা করবো কি ওই সাবজেক্টটাকে বাদ দিয়ে দিব। তারপর দেখো, তারপর হচ্ছে আমরা যে ভার্ব থাকবে সে ভার্বের সাথে আইএনজি করবো। ফর্মুলা খানটা সব থেকে ভালো মতো বুঝো। হ্যাঁ, দেখো সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে কি করা লাগে? আমাকে ফার্স্টে কিওয়ার্ড চেঞ্জ করা লাগে, সাবজেক্ট চেঞ্জ করা লাগে, ভার্ব চেঞ্জ করা লাগে। হ্যাঁ, এই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে গেলে আমার কি করা লাগে? কিওয়ার্ড চেঞ্জ করতে হয়। আর কমপ্লেক্স কম্পাউন্ড থেকে যখন আমি সিম্পলে যাবো, আমাকে করতে হবে কি? কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, সাবজেক্ট থাকলে কি বাদ দিতে হবে, আর ভার্বের সাথে আইএনজি করতে হবে। এটা আমরা কেন করবো? আমরা ফার্স্টেই সংজ্ঞায় পড়লাম না যে সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটা ফ্রেজ থাকে, একটা ক্লজ থাকে। আর কমপ্লেক্স কম্পাউন্ডে কি আমাদের ডাবল ডাবল ক্লজ থাকে। তো আসলে এই প্রসেসটুকু হচ্ছে একটা ফ্রেজকে ক্লজ বানানো। এটা হচ্ছে কি আমাদের ক্লজ মেকিং প্রসেস। হ্যাঁ, মানে সিম্পলে কি আমাদের একটা ফ্রেজ আছে আর একটা কি আছে? ক্লজ আছে না? তো এই ফ্রেজটাকে ক্লজে রূপান্তর করার টেকনিক হচ্ছে কি আমাদের এই এতটুক। কারণ এই জায়গাতে কি আমাদের ডাবল ক্লজ থাকে। আবার যখন দেখো যে আমরা এই রূপ থেকে এই রূপে আসছি, এই যে ডাবল ক্লজ আছে না, এই ডাবল ক্লজটার মধ্যে থেকে কি একটা ক্লজকে আমরা ফ্রেজ বানিয়ে নিয়েছি। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা ফ্রেজ মেকিং টেকনিক। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ফ্রেজ মেকিং কি প্রসেস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্রেজ মেকিং প্রসেস। হ্যাঁ, এতটুকু খেয়াল করো। এই এতটুকু আমি যেটা লিখলাম না লিখলেও চলবে, তোমাকে শুধুমাত্র এই জিনিসটুকু মনে রাখতে হবে। এই প্রসেসটুকের নাম হচ্ছে কি ফ্রেজ মেকিং। কারণ এখানে আছে ডাবল, আমি বললাম না সমস্যা পড়বো, তাহলে যে কোনো একটা ফ্রেজ বানিয়ে দিব। আর খেয়াল করো এখানে কি একটা ফ্রেজ আছে, তাহলে আমরা করবো কি ফ্রেজটাকে ক্লজ বানিয়ে দিব। হ্যাঁ, তো দেখো তাহলে আমরা এই নোটটুক না রাখি, এটা হচ্ছে তোমার জানার জন্য আমি বললাম যে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যেটা আমি কেন করবো, তাহলে তুমি উত্তর দিতে পারবা। হ্যাঁ, যেটা কি আমরা ক্লজ মেক করার জন্য করবো আর এটা কি আমরা ফ্রেজ মেক করার জন্য করবো। তাহলে আশা করছি এতটুকু ক্লিয়ার। এই টেকনিকটা তুমি স্ক্রিনশট নাও ফার্স্ট। এবার দেখো যে আমরা যে জিনিসটা শিখলাম এটার মানে কি কাজ। ঠিক আছে, এখনই বুঝতে পারবা এটা কতটা যে মানে একটা হেল্পফুল জিনিস, তুমি এখনই বুঝতে পারবা। হ্যাঁ, দেখো তো ভালো মতো এখন খেয়াল করি আমরা যতটুকু শিখলাম। দেখো ইন্টারচেঞ্জ বুঝতে হবে, বোঝা হয়ে গেছে। এখন আমরা এই কিওয়ার্ডগুলো ভালো মতো বুঝি। টাইপ আমরা পরে শিখবো, টাইপ সব শেষে শিখবো। হ্যাঁ, দেখো তো কিওয়ার্ডের ক্ষেত্রে প্রথমেই কিওয়ার্ড নাম্বার 1, এবার থেকে কিন্তু নোট করা শুরু করতে পারো, নোট মাস্ট করতেই হবে। ঠিক আছে, দেখো যদি কোনো সেন্টেন্সে দো অথবা অলদো থাকে, ঠিক আছে, তাহলে সিম্পলে কি হবে? ইনস্পায়ার্ড অফ অথবা কি হবে? ডেসপাইট হবে। ঠিক আছে, আর কম্পাউন্ডে কি হবে? বাট হবে। বাটটা বসবে আমাদের কোথায়? কমন জায়গায়। তো তুমি একটা জিনিস মনে রাখবা যে পরীক্ষাতে মনে করো একটা সেন্টেন্স দিবে না, মনে করো সিম্পল বানাতে বললো, তো আমি বললাম না ফার্স্টে তোমাকে সেন্টেন্স চিনতে হবে যে এটা আসলে কমপ্লেক্স না কম্পাউন্ড। তো ভাই আমি চিনবো কেমন করে? দেখো একটা সেন্টেন্স কোন সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড, এটা চিনার জন্য দুটো উপায় আছে।
প্রথমত আমরা কয়টা ভার্ব আছে এর থেকে চিনতে পারি, অথবা কিওয়ার্ড দেখে চিনতে পারি। কিওয়ার্ড দেখে আমরা চিনতে পারি যদি কোনো সেন্টেন্সে দো অথবা অল থাকে তাহলে হবে কি কমপ্লেক্স সেন্টেন্স, ইন্সপায়ার্ড অফ অথবা কি ডেসপায়ার্ড থাকলে হবে কি সিম্পল সেন্টেন্স, আর বার্ড থাকলে হবে কি কম্পাউন্ড সেন্টেন্স। দেখো তাহলে আমি বললাম না ফার্স্টে চিনতে হবে, তাহলে এটা হচ্ছে কি চিনার উপায়। এই যে কিওয়ার্ড আছে না, যেই কিওয়ার্ড থাকবে সেটা সেই সেন্টেন্স, বার্ড থাকলে হবে কি কম্পাউন্ড, ডেসপায়ার্ড থাকলে হবে কি সিম্পল, অল থাকলে হবে কি কমপ্লেক্স। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। তো এখন একটা জিনিস মনোযোগ দিয়ে বুঝো, এখানে যদি কোনো সিম্পল সেন্টেন্সে ঠিক আছে ইনস্পায়ার্ড অফ অথবা ডেসপায়ার্ড থাকে ওটাকে কমপ্লেক্স বানানোর সময় আমরা করবো কি দো অথবা অল দো করবো। ঠিক আছে, আর কম্পাউন্ডে করবো কি আমরা বাট করবো। কথাটা আমরা ঘুরিয়ে বলতে পারি না, যদি কোনো কি কম্পাউন্ড সেন্টেন্সে কি বাট থাকে তাহলে সিম্পল আমরা করবো কি ইনস্পায়ার্ড অথবা ডেসপায়ার্ড, আর কমপ্লেক্স করবো কি আমরা দো অথবা অল দো। আবার ঘুরিয়ে বলতে পারি না যে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে কি দো অথবা অল দো থাকে তাহলে কি হবে সিম্পলে কি হবে ইনস্পায়ার্ড অফ হবে অথবা ডেসপায়ার্ড হবে, আর কম্পাউন্ডে কি হবে বাট হবে। আমরা তো ঘুরিয়ে পেঁচে কথাটা বলতে পারি নাকি? হ্যাঁ, এখন এরকম করো না আবার যে এখানে মানে বাট আছে কম্পাউন্ডে তুমি এখানে বাইন নিয়ম লাগিয়েছো, এরকম কিন্তু করা যাবে না। যার সাথে যে লিঙ্ক আপ ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের একটা কিওয়ার্ড। ঠিক আছে, এই তিনটা মিলে কি আমাদের একটা কিওয়ার্ড, তাহলে এতটুকু কিওয়ার্ড আমাকে ভালো মতো মনে রাখতে হবে। তো যাই হোক, এবার আমরা সুন্দর করে আমরা যে টেকনিক শিখলাম টেকনিক দিয়ে এটা প্রয়োগ করা শিখবো। তো আমি যেটা বলছিলাম যে ফার্স্টে আমাকে সেন্টেন্স চিনতে হবে না। তো মনে করো পরীক্ষাতে একটা এরকম সেন্টেন্স দিয়েছে তোমাকে, হ্যাঁ, তো ফার্স্টে তোমাকে চিনতে হবে না যে এটা কোন সেন্টেন্স। দেখো এখানে দেখো কি আছে, দো আছে না, দো আছে না, আছে কিনা বলো। তাহলে দো থাকা মানে কি রে ভাই, দো থাকা মানে কি, দো থাকে কোন সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্সে, তাহলে অবশ্যই এটা একটা কোন সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স। এতটুকু তো ক্লিয়ার, ক্লিয়ার না? দেখো এবার আমরা যে টেকনিক খানা বলেছিলাম টেকনিক খানা ভালো করে দেখি। এখানে দেখো যে এটা একটা কোন সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স, কেমন করে চিনলাম ভাই, কারণ এখানে কি আছে দো আছে। তো এখন দেখো যে এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড বানাতে চাই, আমি কি বললাম যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বানানোর নিয়ম কি, খালি কিওয়ার্ড চেঞ্জ করতে হবে না। কিওয়ার্ড আমাদের কি আছে ভাই, দো আছে না, তাহলে দোটাকে আমাদের চেঞ্জ করতে হবে। অনেকে করে কি দো রেখে দেয় আবার কিওয়ার্ড বসিয়ে দেয়, এরকম কিন্তু করা যাবে না। কিওয়ার্ড চেঞ্জ করতে হবে মানে কি ওটাকে বাদ দিয়ে আর একটা কিওয়ার্ড নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে এই যে দো আছে না, তাহলে দো আমাদের কিওয়ার্ড, আমি মনে করি কম্পাউন্ড বানাবো, আমরা কি বানাবো কম্পাউন্ড বানাবো। হ্যাঁ, কম্পাউন্ড বানাবো। তো কম্পাউন্ড বানাতে গেলে আমার কাজ কি হবে ভাই, খালি কিওয়ার্ড চেঞ্জ করতে হবে না। তাহলে এই যে কিওয়ার্ড আমাদের দো আছে এই দোটাকে আমাদের চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে কি করতে হবে বাট করতে হবে। বাটটাকে লাগাতে হবে কোথায়, এই তো কমা দেওয়া আছে না, কমার জায়গাতে লাগাতে হবে। তাহলে আমি করবো কি এই দো বাদ দিয়ে যে অংশটুকু আছে সেই অংশটুকু আগে তুলে দেবো। তাহলে মনে করে এতটুকু তুলে দিলাম, আমি তুললাম। দেখো কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, খালি কিওয়ার্ড কি আমাদের দো চেঞ্জ করে করতে হবে কি আমাকে বাট, বাটটা বসাবো কোথায় আমরা এই কমার জায়গাতে। তাহলে আমি বসিয়ে দিলাম, বসালাম। তারপর দেখো এই তো বাকি অংশ লিখে দেবো, লিখে দিলাম, উত্তর হয়ে গেল। তাহলে দেখো যে তানবিন ইজ পোর বাট কি হি ইজ অনেস্ট, এটা হলো কি আমাদের কম্পাউন্ড, এটা হলো কি আমাদের কম্পাউন্ড। এবার মনে করে দেখো যদি আমরা সিম্পল বানাতে যাই তাহলে আমরা করবো কি, দেখো মনে করো এই রূপ থেকে আমরা কিসে আসবো সিম্পল আসবো। তাহলে আমাকে করতে হবে কি ভালো করে খেয়াল করো, এই কমপ্লেক্স কম্পাউন্ড থেকে আমরা যাবো কিসে সিম্পলে। তাহলে ফার্স্টে আমার কাজ কি হবে কিওয়ার্ড চেঞ্জ করতে হবে না। তাহলে এখানে কিওয়ার্ড কি আছে বলতো দো আছে না, তাহলে দোটাকে আমাদের চেঞ্জ করতে হবে। দো চেঞ্জ করে কি করতে হবে ইনস্পায়ার্ড অফ অথবা ডেসপায়ার্ড লাগাতে হবে। আচ্ছা এখানে আমি ডেসপায়ার্ড লাগালাম ডেসপায়ার্ড হলো। এরপর দেখো করতে হবে কি সাবজেক্ট বাদ দিতে হবে না, সাবজেক্ট আমাদের কি তানবিন না, তাহলে তানবিন বাদ। এরপর করতে হবে কি আইএনজি করতে হবে না। তো আমরা সবাই জানি যে ইয়াম ইজ আর ওয়াজ হয়, এদের আইএনজি ফর্ম হচ্ছে বিং, এদের আইএনজি হয় হচ্ছে বিং। তাহলে আমরা এখানে করবো কি ডেসপাইট লিখবো, সাবজেক্ট তানবিন বাদ, এখানে করবো কি আমরা বিং লিখে দেবো। বিং হচ্ছে এই ইজের আইএনজি ফর্ম। ঠিক আছে, পর দিয়ে যা আছে ওগুলো লিখে দেবো। এন্ড বিষয় হচ্ছে তুমি এখানে হি করতে পারো, আবার এখানে কি তানবিন করতে পারো, তোমার ইচ্ছে দুটি হবে। কিন্তু এখানে জিনিসটা ক্লিয়ার করা ভালো। এখানে দেখো যে তানবিনের পরিবর্তে কি এখানে হি বসছে না, কিন্তু এখানে যদি তানবিন আমি বাদ দিই এটা কি ক্লিয়ার হবে হিটা আসলে কে, তুমিও ধরতে পারো নাকি। তো এখানে দেখো হি করলে হবে তানবিন করলে হবে, হলো। তাহলে আশা করছি বুঝতে পারছো। হ্যাঁ, তো সেম ভাবে সিমিলার টাইপের আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি, তাহলে জিনিসটা আরো ভালো মতো ক্লিয়ার হবে। তোমাকে টেকনিকটা ভালো মতো মনে রাখতে হবে, তাহলেই না। ঠিক আছে, তো আমি আর একটা করে দিই, বাদ বাকি দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো খেয়াল করো, এখানে বলছে মুন ইজ রিচ বাট কি সি ইজ নট হ্যাপি। ঠিক আছে, খেয়াল করো ফার্স্ট সেন্টেন্স চিনতে হবে না, এই এখানে কি আছে বাট আছে না, বাট থাকা মানে অবশ্যই এটা একটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো মনে করে আমরা কি বানাবো কমপ্লেক্স বানাবো। তাহলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বানানোর নিয়ম কি, খালি কিওয়ার্ড চেঞ্জ করতে হবে না। তাহলে কিওয়ার্ড আমাদের কি আছে বাট আছে না, তাহলে বাটটাকে চেঞ্জ করতে হবে, পরে কি করতে হবে দো করতে হবে, অথবা করতে হবে কল দো। তো এখানে আমি দো করলাম, ঠিক আছে দো করলাম। এ তো যা আছে লিখে দেবো যে মুন কি ইজ কি রিচ লিখলাম, বাটকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা করবো কি নর্মালি আমরা করি কি কম্পাউন্ড করার সময় কমার পরিবর্তে কিওয়ার্ড বসাই। তাহলে এখন আমরা করবো কি উল্টে নিয়ম, কিওয়ার্ডের পরিবর্তে আমরা আবার কি লাগিয়ে দেবো কমা লাগিয়ে দেবো। এখানে করবো কি আমরা সি কি ইজ নট হ্যাপি, এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো? আর একে যদি আমরা সিম্পল বানাই তাহলে সিম্পল করতে গেলে করা লাগে ফার্স্টে আমার কিওয়ার্ড চেঞ্জ করা লাগে না। তাহলে কিওয়ার্ড কি আমাদের এ দো, এটা চেঞ্জ করে আমরা করবো কি এটা চেঞ্জ করে করবো কি আমরা ডেসপাইট করবো, বা তুমি চাইলে ইনস্পাইট অফ করতে পারো, এটা আমরা কিন্তু সিম্পল করছি। হ্যাঁ,
তারপর কি সাবজেক্ট বাদ দিলে লাগবে না, সাবজেক্ট কি আমাদের মুন বাদ, আর করতে হবে কি আমাকে করতে হবে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আমি তো বললাম যে আমি যে রজার অ্যাজ ফ্রম কে বিং হয়, এত উত্তর হয়ে গেল। হলো, দেখো এখন এখানে সিটাকে মুন না, এখানে তুমি ইচ্ছা করলে মুন লিখে দিতে পারো, এটা হচ্ছে বেস্ট। হলো, দেখো তাহলে আশা করছি এতটুকু ক্লিয়ার। হ্যাঁ, তো আচ্ছা যাই হোক, এবার আমরা আমাদের 2 নাম্বার কিওয়ার্ড যাই, ঠিক আছে? তো খেয়াল করো 2 নাম্বার কিওয়ার্ড আমরা কি দেখতে পাচ্ছি। দেখো 2 নাম্বার কিওয়ার্ড কি বলছে, যে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ সিন হোয়েন হয়, সেক্ষেত্রে কি হবে, সিম্বল হবে ভার্বের সাথে আইএনজি, আর কম্পাউন্ড হবে হচ্ছে অ্যান্ড। অ্যান্ডটা বসবে কোথায়, ওই তো বরাবরের মতো যেখানে কমা থাকবে সেখানে। হ্যাঁ, তো খেয়াল করো, তো সেম ভাবে ফার্স্টের সেন্টেন্স চিনতে হবে না, তাহলে কোনো সেন্টেন্সে যদি অ্যাজ থাকে, সিন্স থাকে, হোয়েন থাকে, কোন সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স। যদি শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি থাকে, সিম্বল সেন্টেন্স, অ্যান্ড থাকলে কোন সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। চিনার কাজ ডান। হ্যাঁ, তো যাই হোক, সবার তো আমাদের টেকনিকটা মনে আছে নাকি, যে সিম্বল থেকে কি কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে কি করা লাগে, ফার্স্টে কিওয়ার্ড চেঞ্জ করা লাগে, সাবজেক্ট কি নিয়ে আসা লাগে, ভার্ব নিয়ে আসা লাগে। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে কি করা লাগে, কিওয়ার্ড চেঞ্জ করা লাগে। আর কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কি সিম্বল করতে গেলে কি করা লাগে, কিওয়ার্ড চেঞ্জ করা লাগে, সাবজেক্ট বাদ দেওয়া লাগে, ভার্ব সাথে আইএনজি করা লাগে, তাই না? তো খেয়াল করো, আমরা আরেকটা উদাহরণ দেখি। তো এখানে এটাই একটা মাত্র কিওয়ার্ড, যেটা সিম্বলে কোনো কিওয়ার্ড নাই, সরাসরি দেখো এই ভার্বের সাথে আইএনজি খানটা আছে, মানে এখানে কোনো কিওয়ার্ড চেঞ্জের ঝামেলা নাই, সাবজেক্ট বাদ দিয়ে ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, তো দেখো এখানে খেয়াল করো, আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি না, যে হোয়েন কি উই রিড গুড বুকস উই ডিসকভার নিউ ওয়ার্ডস। পাচ্ছি তো দেখতে নাকি, পাচ্ছি না? তো খেয়াল করো, আমি কি বললাম, ফার্স্ট আমাকে সেন্টেন্স চিনতে হবে, তাহলে আমরা চিনি এখানে দেখো কি আছে, হোয়েন আছে না, আছে কিনা বলো? তাহলে হোয়েন থাকে কোন সেন্টেন্সে রে ভাই, হোয়েন থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, অবশ্যই কোন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। তো দেখো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বানানো একবারে সোজা না, খালি কিওয়ার্ড চেঞ্জ করা লাগে, তাকে আমরা কম্পাউন্ড বানিয়ে ফেলি। তো এই তো হোয়েন আছে না, এখন যদি আমি কম্পাউন্ড বানাই, কম্পাউন্ড বানাতে গেলে আমাদের কি করা লাগবে, এই হোয়েন কিওয়ার্ডটাকে চেঞ্জ করা লাগবে। চেঞ্জ করে কি করতে হবে, অ্যান্ড করতে হবে। অ্যান্ডটাকে বসাবো কোথায়, যেখানে কমা আছে সেখানে। হ্যাঁ, তাহলে এই তো হোয়েন বাদ দিয়ে যা আছে লিখে দেবো। লিখলাম উই রিড কি গুড বুকস, লিখলাম। এবার দেখো এখানে কমা আছে না, এখানে আমরা কি লাগাবো, এখানে আমরা লাগাবো হচ্ছে অ্যান্ড। ঠিক আছে, এখানে কি লাগাবো, অ্যান্ড। ঠিক আছে, এই তো যা আছে লিখে দেবো, উই ডিসকভার কি নিউ ওয়ার্ডস, উত্তর হয়ে গেল। ঠিক আছে, উই কি রিড গুড বুকস অ্যান্ড কি উই ডিসকভার নিউ ওয়ার্ডস, এটা হয়ে গেল আমাদের হচ্ছে কম্পাউন্ড। আর এখন দেখো, একে যদি আমি সিম্পল বানাতে যাই, তাহলে সিম্পলে কি হবে, এই রূপ থেকে মনে করো আমরা সিম্পলে আসবো, তাহলে সিম্পলের ক্ষেত্রে কি হয়, সিম্পলের ক্ষেত্রে কি ফার্স্টে কিওয়ার্ড চেঞ্জ করা লাগে, কিন্তু এখানে কোনো কিওয়ার্ড নাই, তাহলে আমরা করবো কি সাবজেক্ট বাদ দিয়ে দেবো, সাবজেক্ট কি আমাদের উই বাদ করবো কি ভার্বের সাথে আইএনজি, এত কি রিডিং গুড বুকস উই ডিসকভার নিউ ওয়ার্ডস, এটা হয়ে গেল কি আমাদের, এটা হয়ে গেল হচ্ছে আমাদের সিম্পল। দেখো এখানে কোনো কিওয়ার্ড নাই, কিওয়ার্ড চেঞ্জ করা ঝামেলা নাই, সাবজেক্ট ছিল কি আমাদের উই বাদ, এত কি রিড আছে, করে দিলাম কি আমরা রিডিং গুড বুকস উই ডিসকভার নিউ ওয়ার্ডস, উত্তর হয়ে গেল। ঠিক আছে, তো যাই হোক, এখানে সিমিলার টাইপের আরো কয়েকটা প্র্যাকটিস আছে, তুমি নিজে চেষ্টা করবা। ঠিক আছে, সিইং আছে, ঠিক আছে, এগুলা কিন্তু হোমওয়ার্ক, এগুলো করে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা, ভুল হলে আমি সাথে সাথে কারেকশন করে দেবো, আমি আর এগুলো করে দিচ্ছি না। হ্যাঁ, খেয়াল করো, তো কিওয়ার্ড থ্রিটা আমরা সবাই দেখি। আমি কিন্তু একটু স্পিডে আগাচ্ছি, কারণ এখনও অনেকগুলো টাইপ আছে, আমি চাইছিলাম যে একটা ক্লাসে সম্পূর্ণ মানে টপিকটা শেষ করে দিতে, কিন্তু তো দুঃখের বিষয় হয়েছে যে আমার ফোনের স্টোরেজ অনেক কম, তো দেখা যাক কতটুকু করা যায়। হ্যাঁ, খেয়াল করো, তো ভালো করে দেখো যে কিওয়ার্ড থ্রিটা আমাদের কি আছে। কিওয়ার্ড থ্রি হচ্ছে যে যদি কোনো সেন্টেন্স সে মানে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স ই প্লাস অ্যাফার্মেটিভ যুক্ত হয়, সেক্ষেত্রে সিম্বল হবে আমাদের বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, আর কম্পাউন্ড হচ্ছে আমাদের অ্যান্ডটা বসবে কোথায়, অ্যান্ড বসবে হচ্ছে আমাদের কমার জায়গাতে। এখানে একটা জিনিস মনে রাখবা যে ইফের হচ্ছে দুটো নিয়ম আছে, একটা হচ্ছে ই প্লাস অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে ই প্লাস নেগেটিভ। তো আমাকে চিনতে হবে যে আসলে কোন নিয়মের মধ্যে পড়ছে। হ্যাঁ, তো নেগেটিভ কেমন করে চিনবো আর অ্যাফার্মেটিভ কেমন করে চিনবো, ট্যাগে তো আমরা নেগেটিভ চিনতে পারি নাকি, তো ট্যাগে যেভাবে করে নেগেটিভ চিনি, হয়তো নো নট এগুলো থাকলে কি হয় নেগেটিভ হয়, নেফা থাকলে কি হয় নেগেটিভ হয়, আর এগুলো না থাকলে কি হবে অ্যাফার্মেটিভ হবে। হ্যাঁ, তো খেয়াল করো, তো সেম ভাবে এতটুকু মনে রাখো, কোনো সেন্টেন্সে কি থাকলে হবে কোন সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে ই প্লাস যদি অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে কি সিম্বলে করবো কি আমরা বাই প্লাস ভার্ব আইএনজি, আর কম্পাউন্ড করবো কি আমরা অ্যান্ড। ঠিক আছে, আবার খেয়াল করো, যদি সিম্বলে কি আমাদের বাই প্লাস ভার্ব আইএনজি হয়, তাহলে আমরা করবো কি এখানে করবো কি আমরা কমপ্লেক্স ই প্লাস অ্যাফার্মেটিভ, আর সিম্বল কম্পাউন্ড করবো কি আমরা অ্যান্ডটা বসবো কোথায়, যেখানে কমা আছে সেখানে। হ্যাঁ, তো খেয়াল করো, আমরা একটা উদাহরণ দেখি। দেখো খেয়াল করো, এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি না, আমি কি বললাম ফার্স্টে আমাকে সেন্টেন্স চিনতে হবে, এরকম সেন্টেন্স ভাই, এ বাই এখানে অ্যাপ্লাইং আছে না, ভার্বের সাথে আইএনজি আছে না, তাই বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে আমাদের কোন সেন্টেন্সে, কোন সেন্টেন্সে সিম্পল না, অবশ্যই এটা কোন সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। তো এখন খেয়াল করো, যেখানে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি আছে মানে অবশ্যই এটা সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, তো আমাদের টেকনিক সবার মনে আছে নাকি, টেকনিক মনে আছে না? তো মনে করো একে আমরা কমপ্লেক্স বানাবো, একে কি বানাবো, কমপ্লেক্স বানাবো, তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স আসার নিয়ম কি ভাই, ফার্স্টে আমাকে কিওয়ার্ড চেঞ্জ করতে হবে না, কিওয়ার্ড কি আমাদের বাই না, তাহলে বাইটাকে চেঞ্জ করে আমি কি লাগাবো ভাইয়া, ইফ লাগাবো, লাগালাম। এরপর দেখো কি সাবজেক্ট আনা লাগবে না, সাবজেক্ট কই খুঁজে পাচ্ছি না, এই যে সাবজেক্ট আছে না, তুলে এখানে বসিয়ে দিলাম, বসালাম। এবারে খেয়াল করো, এতটুকু বসানো হলো, এবার দেখো এখানে অ্যাপ্লাইং আছে আমাদের নন ফাইনাইট ভার্ব, একে বানিয়ে দেবো কি আমরা ফাইনাইট, কেমন করে বানাবো,
আইএনজি লাগালে হয় নন ফাইনাইট, আইএনজি বাদ দিলে হয় কি আমাদের ফাইনাইট, ঠিক আছে। তো এবার অ্যাপ্লাই, এবার মনে রাখো তুমি যে অ্যাপ্লাইয়ের পাস্ট ফর্ম যেটা অ্যাপ্লাইড, ওটার আইএনজি ফর্মও কি হয় অ্যাপ্লাইং হয়, আবার অ্যাপ্লাইয়ের আইএনজি ফর্মও কি হয় অ্যাপ্লাইং হয়, ঠিক আছে। দেখো মানে জিনিসটা তুমি এভাবে করে বুঝো যে ইট, ঠিক আছে, আর এট দুটোরই আইএনজি ফর্ম কি ইটিং হয় না, হয় কি না বলো। তো এখানে একটা কনফিউজিং বিষয় না যে যখন আমি আবার এরূপ থেকে এরূপে আসবো তখন এখানে আসলে এট হবে না ইটিং হবে, তাই না। তো এটা বোঝার জন্য আমরা এই পর অংশটুকু দেখবো, দেখো কি কুড আছে না, কুড কি পাস্টে হয় না, তাহলে এই তো অ্যাপ্লাইং এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট, তাহলে এই আইএনজি বাদ দিলে হয়ে যাবে কি আমাদের ফাইনাইট। কিন্তু ভাইয়া এখানে আমরা এটা প্রেজেন্টে করবো নাকি পাস্টে করবো, এটা বোঝার জন্য আমরা করবো কি এই পর অংশটুকু দেখবো, এটা পাস্টে আছে না, তাহলে আমরা পাস্ট ধরেই উত্তর করবো। হ্যাঁ, তো এখন দেখো যে লিখলাম, তাহলে এখানে দেখো যে কিওয়ার্ড চেঞ্জ করলাম, সাবজেক্ট চেঞ্জ করলাম, এবার একটা ভার্ব লাগাবো না, তাহলে এখানে ভার্ব হচ্ছে আমাদের অ্যাপ্লাইড। অ্যাপ্লাইড কেন হলো আশা করছি বুঝতে পারছো। তারপর যা আছে হুবহু রেখে দেবো, কিছু বাদ দেওয়ার দরকার নাই, যা আছে হুবহু রেখে দেবো। এবার দেখো বিষয় হয়েছে যে এই রূপকে যদি আমি এখন কম্পাউন্ড করি, তাহলে কি হবে, এই তো কি খালি কিওয়ার্ড চেঞ্জ করতে হবে না, কিওয়ার্ড কি আমাদের ইফ না, এই ইফটাকে আমাদের চেঞ্জ করতে হবে, করতে হবে কি আমাকে অ্যান্ড করতে হবে না, অ্যান্ডটাকে বসাতে হবে কোথায়, কমার জায়গাতে। তাহলে দেখো যে ইফকে বাদ দিয়ে যা আছে এখানে এই কমার আগ পর্যন্ত আমরা করবো কি হুবহু লিখে দিব, লিখলাম, লেখার পরে এই কমার যদি আমরা কি লাগাবো খালি একটা অ্যান্ড লাগাবো, আবার যা আছে লিখে দিব, এটা হয়ে গেল হচ্ছে আমাদের চেঞ্জ। তাহলে আশা করছি কিওয়ার্ড 3 আমাদের ক্লিয়ার, আশা করছি কিওয়ার্ড 3 আমাদের ক্লিয়ার, ঠিক আছে। তো যাই হোক আমরা এবার কিওয়ার্ড 4 এ যাই। কিওয়ার্ড 4 সিমিলার টাইপের ইফেরই নিয়ম। তো দেখো খেয়াল করো, তো এখানে দেখো যে কয়েকটা প্র্যাকটিস দেওয়া আছে, এগুলো তোমার হোমওয়ার্ক, তুমি নিজে ট্রাই করবা, না পারলে আমি তো আছি, কমেন্ট করবো অবশ্যই। হ্যাঁ, একটু নিজে করার চেষ্টা করো এগুলো। হ্যাঁ, দেখো তারপর দেখো যে কি বলছে কিওয়ার্ড 4। কিওয়ার্ড 4টা হচ্ছে আমাদের ই প্লাস নেগেটিভের নিয়ম, বললাম না ইফের দুটো নিয়ম আছে। তো দেখো কমপ্লেক্সে যদি কি প্লাস নেগেটিভ হয় তাহলে সিম্পল হবে কি আমাদের উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, আর কম্পাউন্ডে হবে হচ্ছে আমাদের ওয়ার, ওয়ারটা বসবে কোথায়, যেখানে কমা আছে সেখানে, যেখানে কমা আছে সেখানে। হ্যাঁ, তো খেয়াল করো এখানে দেখো যে ইফ উই কি ডু নট রিড বুক উই ক্যান নট ইনরিচ আওয়ার মাইন্ড। খেয়াল করো এখানে কি আছে বলো তো, ইফ আছে না, আছে। এবার দেখো এখানে কি আছে যে ডু নট আছে, ডু নট মানে কি তো নেগেটিভ না, তাহলে এটা কি প্লাস নেগেটিভের নিয়ম না। তো এটা কোন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কেন কমপ্লেক্স, ইফ আছে তাই কমপ্লেক্স, ঠিক আছে। তো এখন দেখো যে একে যদি আমরা রূপান্তর করতে চাই, ঠিক আছে, একে যদি আমরা রূপান্তর করতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের টেকনিক সবার মনে আছে না, আছে তো নাকি, এত টেকনিক সবার মনে আছে। তো এখন দেখো যে এটা ফলো করে আমরা করব। তো মনে করো এখন আগে আমরা কি বানাবো, কম্পাউন্ড বানাবো। তাহলে কম্পাউন্ড কেমন করে বানাবো, এই তো দেখো ইফ বাদ দিয়ে এই কমার আগ পর্যন্ত যা আছে লিখে দিব। এবার করবো কি আমরা কমার জায়গাতে কম্পাউন্ডের কিওয়ার্ড কি বসাবো, অর বসাবো, কারণ কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে কি করা লাগে, খালি কিওয়ার্ড চেঞ্জ করা লাগে, কিওয়ার্ড আমরা কি বসিয়ে দেবো, অর বসিয়ে দেবো, হলো। আবার যা আছে হুবহু এখানে লিখে দেবো, উত্তর হয়ে গেল, হলো। এবার একটা জিনিস তুমি মনে রাখতে পারো যে অনেক সময় প্লাস নেগেটিভ না থাকে কি সাডেনলি ভাইয়ার ড্রেস আপ কিভাবে চেঞ্জ হয়ে গেল এটাই ভাবছো তো। তো অনেকেই মনে করতে পারে যে ভাইয়ার মনে হয় একটাই ড্রেস, ওই জন্য অনেকক্ষণ ধরে একটা জামা পরে ক্লাস নিচ্ছে, ওই জন্য চেঞ্জ করে আসলাম। তো যাই হোক আমরা আবার আমাদের পড়ায় ব্যাক করি। তো খেয়াল করো আমরা ছিলাম হচ্ছে আমাদের কিওয়ার্ড 4-এ। তো আমরা আমাদের কিওয়ার্ড 4 কি একটু দেখি। হ্যাঁ, তো দেখো, তো প্রথমত আমরা ভালো করে খেয়াল করে দেখি যে কিওয়ার্ড 4-এ আমাদের কি ছিল, কিওয়ার্ড 4-এ ছিল হচ্ছে আমাদের ই প্লাস নেগেটিভ। আমরা কিন্তু আগে কি পড়লাম যে ই প্লাস কি অ্যাফার্মেটিভের নিয়ম, আর এটা হচ্ছে কি আমাদের ই প্লাস নেগেটিভের নিয়ম। তো আমি আগে একটা কথা বলেছিলাম যে ইফ দেখলে সেটা কি কমপ্লেক্স, কিন্তু এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে এটা আমাকে দেখতে হবে, যে এটা ই প্লাস অ্যাফার্মেটিভ নাকি ই প্লাস নেগেটিভ। তো যাই হোক এখন আমরা কিওয়ার্ড 4 ই প্লাস নেগেটিভে আছি। তো দেখো যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স ই প্লাস নেগেটিভ হয় তাহলে যখন একে আমরা সিম্পল বানাবো তখন কি হবে আমাদের এখানে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, আর যখন কম্পাউন্ড বানাবো তখন কি হবে ভাইয়া, তখন হবে হচ্ছে ওয়ার, ওয়ারটা বসবে কোথায়, যেখানে কমা আছে সেখানে। তো যাই হোক আমরা এবার প্র্যাকটিস করা শুরু করি। তো দেখো খেয়াল করো, তো এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, তখন খেয়াল করো যে ইফ কি উই ডু নট রিড বুক, ঠিক আছে, তারপর কি উই ক্যান নট ইনরিচ আওয়ার মাইন্ড। তো ভালো করে খেয়াল করো, ফার্স্ট টাইম বললাম না যে কোন টাইপের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সমাধান করতে গেলে কি হবে, যে আমাকে দেখতে হবে এটা কোন সেন্টেন্সে আছে, তারপর চেঞ্জ করতে হবে। তো দেখো এখানে কি আছে, দেখো তো ইফ আছে না, তাহলে ইফ থাকলে সেটা কি হয়, কমপ্লেক্স সেন্টেন্স হয়। কিন্তু ইফের তো আমরা দুটি নিয়ম পড়লাম তাই না, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ। তো আমরা দেখি যে এটা কি, ভালো করে দেখো এখানে কি আছে, ডু নট আছে না, তাহলে ডু নট এটা কি একটা নেগেটিভ না, তাহলে এটা কি আমাদের ই প্লাস নেগেটিভ হচ্ছে না। তো ই প্লাস নেগেটিভ এতটুকু ক্লিয়ার তাই না, আশা করছি এতটুকু ক্লিয়ার। তো আমাদেরকে ওই টেকনিকটা মনে আছে, আমি বললাম না যে মাত্র একটা ফরম্যাট ব্যাকআপ টেকনিক মনে রাখতে পারলে কি আমরা একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর করতে পারবো। তো আমরা টেকনিকটা আরেকবার দেখি। হ্যাঁ, খেয়াল করো যে মনে করো একটা সিম্পল সেন্টেন্সকে আমি কি বানাবো,
কমপ্লেক্স বা কম্পাউন্ড বানাবো, আমার কাজ কি হবে? ফার্স্টে কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে, ভার্ব নিয়ে আসতে হবে। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স আসতে গেলে কী করা লাগবে? শুধুমাত্র কিওয়ার্ড চেঞ্জ করা লাগবে। আর যখন আমি কি কমপ্লেক্স কম্পাউন্ড থেকে সিম্পল করবো, তখন করতে হবে কি আমাকে কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, তারপর কি সাবজেক্ট বাদ দিতে হবে, তারপর করতে হবে কি আমাকে ভার্ব বেসে আইএনজি করতে হবে। এতটুকু আমরা পড়েছিলাম না? পড়েছিলাম তো নাকি? তো এখন খেয়াল করো যে একে মনে করো যে আমরা কি বানাবো, একে মনে করো হচ্ছে আমরা এখন কম্পাউন্ড বানাবো। তো কম্পাউন্ড বানাতে গেলে আমার কি করা লাগবে ভাইয়া? কম্পাউন্ড বানাতে গেলে দেখো কি করা লাগবে, আমার কিওয়ার্ড চেঞ্জ করতে হবে শুধুমাত্র। কিওয়ার্ডটা কি আমাদের বলতো? ওয়ার না? ওয়ার্ডটা বুঝবে কোথায়? যেখানে কম আছে সেখানে। তাহলে আমরা করবো কি ভাইয়া? এ তো ইফ আছে না, ইফকে বাদ দিব। ইফকে বাদ দেওয়ার পর করবো কি আমরা, যে ইফ বাদ দিয়ে এখান থেকে শুরু করে কমার আগ পর্যন্ত যতটুকু আছে লিখবো। তো আমরা লিখে ফেলি, দেখো লিখে ফেলি আমরা, ঠিক আছে? তো লিখে ফেললাম, এবার কি করবো আমরা? এবার সুন্দরভাবে করে আমরা করবো কি, যে যেখানে কমা আছে সেখানে আমরা কি লাগাবো? অর লাগাবো। আমি অর লাগিয়ে দিলাম, লাগালাম। এরপর দেখো আমার কাজ কি হবে, বাকি অংশ যা আছে হুবহু লিখে দেবো। তাহলে আমরা করবো কি, এই অংশটুকুকে এখানে সুন্দর করে তুলে দেবো। আমার কিন্তু এটা হয়ে গেল কি কম্পাউন্ড। আশা করছি এতটুকু ক্লিয়ার, ঠিক আছে? এখন দেখো, একে যদি আমরা সিম্পল বানাই, তাহলে সিম্পল বানানোর ক্ষেত্রে কি হবে এটা একটু খেয়াল করো, ঠিক আছে? সিম্পল বানানোর ক্ষেত্রে কি হবে দেখো, আমরা এই কমপ্লেক্স থেকে সিম্পল আসি, ঠিক আছে? বা মনে করো যে কম্পাউন্ড থেকে সিম্পল বানাবো, নিয়ম তো একই, তাই না? তাহলে ফার্স্টে আমার কাজ কি হবে? ফার্স্টে কিওয়ার্ড চেঞ্জ করতে হবে না? তাহলে কিওয়ার্ড এখানে কি আছে ভাই বলতো? যদি একে আমরা কম্পাউন্ড ধরি, কিওয়ার্ড কি আমাদের ওয়ার। আর যদি একে আমরা কমপ্লেক্স ধরি, কিওয়ার্ড কি আমাদের ইফ না? তো দেখো আমরা এখন একে কি বানাবো? সিম্পল বানাবো। তো সিম্পল বানাতে গেলে আমার কাজ কি হবে? ফার্স্টে কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। তো এখানে কিওয়ার্ড কি আমাদের উইদাউট না? তাহলে এখানে আমরা কি লিখবো? আগে উইদাউট লিখবো। উইদাউট লিখলাম, লেখার পর আমার কাজ কি হবে? যে সাবজেক্ট বাদ দেওয়া লাগবে। সাবজেক্ট কি এখানে উই না? তাহলে উইকে করবো কি আমরা? বাদ দিয়ে দেবো। তারপর করবো কি আমরা? আইএনজি করবো না ভার্বের সাথে। এখন তোমার মাথায় একটা প্রশ্ন যাইতেই পারে যে ভাই এখানে ডুও আছে আবার রিডও আছে, আমি কোন ভার্বটার সাথে আইএনজি করবো? একটা কথা মাথায় রাখো, যেখানে ডু এটা ইউজ করা হয়েছে আমাদের এই রিডটাকে নেগেটিভ করার জন্য। এই ডুটা কি আমাদের একটা অক্সি ভার্ব। তো এখানে আমরা করবো কি, যে এই ডুকে বাদ দিয়ে দেবো। আমরা করবো কি, এই রিডের সাথে আইএনজি করবো। কেন করবো ভাই? কারণ কি বললাম, যে এই ডুটা ইউজ করা হয়েছে কিসের জন্য? ডু নট, এই রিডকে নেগেটিভ করার জন্য। কিন্তু উইদাউট নিজেই নেগেটিভ, সেজন্য এখানে আমার কি আলাদা আর ডু নটের দরকার নাই। তাহলে এখানে করবো কি, আমরা ডু ভার্বের সাথে আইএনজি করবো না, আমরা আইএনজি করবো কার সাথে? মেন ভার্বের সাথে। তাহলে এখানে আমরা কি লিখবো? এই তো রিড আছে, এখানে লিখে দেবো কি আমরা? রিডিং। তারপর কি বাদ বাকি যা আছে হুবহু কি লিখে দিব। তাহলে কি আমাদের উত্তর হয়ে গেল? হলো না? দেখো কত ইজি, কত ইজি, ঠিক আছে? দেখো তাই এ পর্যন্ত আশা করছি ক্লিয়ার। এবার একটা জিনিস, এটা অনেকেই ভুল করবা, আমি বলি। অনেক সময় এই জায়গাতে মনে রাখবা যে ই প্লাস নেগেটিভ না থাকে, ঠিক আছে, আনলেসও থাকতে পারে। ই প্লাস নেগেটিভ না থাকে, আনলেসও থাকতে পারে, ঠিক আছে? তো তুমি মনে রাখবা যে ই প্লাস নেগেটিভ মানেও যা, আনলেস মানেও আমাদের তা, ঠিক আছে? ইফ মানে যদি, ঠিক আছে, আর নেগেটিভ মানে হচ্ছে না, আর আনলেস মানেই হচ্ছে যদি না, ঠিক আছে? দেখো, তো এখানে একটা জিনিস মনে রাখবা, যেখানে যদি আনলেস হতো, ঠিক আছে, তাহলে এখানে ইফেরও দরকার ছিল না, ডু নটেরও দরকার ছিল না, ঠিক আছে? এখানে কি আনলেস কি, উই রিড বুক, উই ক্যান্ট ইনক্রিজ আওয়ার মাইন্ড, এটা হয়তো কি আমাদের, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সে। তো এখন যখন একে আমরা কি বানাবো? কম্পাউন্ড বানাবো, তখনও কিন্তু এটা হবে। তো একটা জিনিস খেয়াল করো, যে যখন আমাদের এরকম টাইপ থাকছে, মানে আনলেস থাকছে, তখন আমি বললাম যে ডু নট হবে না। কিন্তু কম্পাউন্ড বানানোর সময় কি আমাদের ডু নট লিখে নিতে হবে না? কেন লিখে নিতে হবে খেয়াল করো। এখানে বিষয় হয়েছে যে, মনে রাখবা যে ওয়ারের আগেও কি নেগেটিভ হয়, পরেও নেগেটিভ হয়। জিনিসটা একটু মাথায় সেট করো, আমি আর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে গেছি। হ্যাঁ, দেখো হলো। আর এখানে কি আমাদের সিম্পলে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? সিম্পলে কোনো চেঞ্জ হবে না। তো ভালো করে খেয়াল করো, ঠিক আছে? তো আমি কি বললাম, যে আনলেস থাকলে শুধুমাত্র কম্পাউন্ড বানানোর সময় সমস্যা হবে। তুমি একটা জিনিস মনে রাখবা, যে আনলেস থাকলে কমপ্লেক্সে কোনো মানে অক্সিভার প্লাস নট থাকবে না। এক্ষেত্রে আমরা কি কম্পাউন্ড বানানোর সময় করবো কি, একটা নিচে থেকে মানে ডু নট অথবা কি সাবজেক্ট অনুযায়ী কি ভার্ব নিয়ে আসবো নেগেটিভ করার জন্য। হ্যাঁ, দেখো, তো যাই হোক, আমি একটু ভালো মতো বুঝাই, তাহলে এতটুকু তো ক্লিয়ার নাকি? তো দেখো, আমি যেটা বলছিলাম, আমি কি বললাম, যদি এখানে আনলেস থাকে তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে এক্সট্রা কোনো ডু নট থাকবে না। এক্ষেত্রে কি কম্পাউন্ড বানানোর সময় অনেকে কি করবে, যেখানে ডু নট লাগাবে না, উই কি রিড কি বুক, ওয়ার ইউ ক্যান নট ইংলিশ আর মাইন্ড, এরকম করে দিবে। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে, আমি একটু তোমাকে মানে হোয়াইট স্লাইডে দেখাই, হ্যাঁ, যে জিনিসটা আমি কি বলতে চাইছি আসলে। দেখো, এখানে তো ই প্লাস নেগেটিভ আছে, তাই না? কিন্তু আনলেস থাকলে এখানে কিন্তু আর আলাদা কোনো নেগেটিভ অর থাকবে না। তো দেখো, আমরা একটা হোয়াইট স্লাইডে আসি, এখানে ভালো করে দেখো, আমি তোমাকে এভাবে করে বললাম যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, ঠিক আছে? এখানে আমরা কি বললাম, যে ইউ কি কান্ট সাইন, এতটুকু বললাম, যাও, ঠিক আছে? তো একে যদি আমরা সিম্পল বানাই, সিম্পল বানানো একবারই সোজা, এখানে খাটনির কিছু নাই। তো সিম্পলে কি হয় বলো তো? এখানে সেম হবে, যে উইদাউট কি ইউ কি, সরি এখানে তো ইউটা হবে না, এখানে কি হবে, যে ওয়ার্কিং হয়ে যাবে সরাসরি, কারণ কি সাবজেক্ট বাদ না আমাদের, এখানে কি ওয়ার্কিং হার্ড, যা আছে
কমা দিয়ে লিখিয়ে দিব, এটা কি আমাদের সিম্পল। কিন্তু আমি কি বললাম যে আনলেস থাকলে অনেকেই কম্পাউন্ডে ভুল করবে। কি করবে বলতো, এখানে করবে কি যে ইউ কি ওয়ার্ক হার্ড, ঠিক আছে, তারপর কি হবে যে ওয়ার কি ইউ কান্ট কি সাইন, অনেকে এই ভুলটা করে দিবে। হ্যাঁ, খেয়াল করো তো ভালো করে দেখো যে আমি কি বললাম ভাই, যে অর এর ক্ষেত্রে কি আগের অংশ কি হয় নেগেটিভ হয়, পরের অংশ কি নেগেটিভ হয় না, হয়তো নাকি। তো এখানে খেয়াল করো ভাই, এখানে কি আমাদের নেগেটিভ আছে, কিন্তু এখানে কি আমাদের নেগেটিভ আছে নাই। তাহলে আমরা করবো কি এখানে একটা এক্সট্রা ডু ভার্বের ইউজ করব এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য। তাহলে এখানে আমরা করতে পারি কি ডু নট করতে পারি, হলো, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ দেখো এখানে আনলেস আছে না, এটা কিন্তু ই প্লাস নেগেটিভের নিয়ম, এখানে কিন্তু নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, কেন নাই, কারণ আনলেস নিজেই নেগেটিভ। কিন্তু যখন আমরা আনলেসকে বাদ দিয়ে দিচ্ছি তখন কি জিনিসটা আমাদের পজিটিভ হয়ে যাচ্ছে না, এই জন্য কি যখন আমরা কম্পাউন্ড করবো একটা এক্সট্রা ডু নট লাগিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু এই সেম জিনিস যদি মনে করো যেরকম থাকতো যে ইফ কি ইউ ডু নট থাকতো মনে করো, তাহলে কি এখানে কি কোনো ঝামেলা হতো বলো তো, এখানে কি কম্পাউন্ড করার সময় কোনো ঝামেলা হতো, কোনো ঝামেলা হতো না। এখানে করতাম কি খেলে আমরা ইফকে বাদ দিয়ে দিতাম, আর এখানে করতাম কি আমরা কমা যেতে অর লাগিয়ে দিতাম, হয়ে যেত, কারণ এখানে কি ডু নট আগে থেকেই ছিল। কিন্তু আনলেসের ক্ষেত্রে ডু নট থাকবে না, তখন আমরা করবো কি একটা ডু নট নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আশা করছি এতটুকু ক্লিয়ার, আশা করছি এতটুকু ক্লিয়ার। এই ভুলগুলো কিন্তু হবে, তুমি নিজে ভুল করবা, আমার কথা বিশ্বাস না হলে তুমি দেখো যে তোমার এই ভুলগুলো আগে হতো। হ্যাঁ, তোমার মনে হবে এরকম যে আমি তো ঠিকঠাকই উত্তর করেছিলাম, আমি তো মনে করো যে 100-100 পাবো, কিন্তু দেখবা যে এরকম ছোটখাটো মিস্টেক তোমাকে 100-100 পাতে দিবে না। তো চিন্তার কোনো কারণ নাই, তুমি যেহেতু আমার ক্লাস দেখছো তুমি আশা করছি মানে কম ভুল করবা, অন্যদের তুলনায় তুমি আশা করছি মানে কম ভুল করবা, কারণ আমি ভুলকে টার্গেট করেই পড়াই, ঠিক আছে। আমার মানে পড়ানোর সময় টার্গেটই এটা থাকে যেন ছেলেপেলে ভুল কম করে, ঠিক আছে, শেখানোর উদ্দেশ্য থাকে কিন্তু কি এটাই মেন টার্গেট থাকে যেন ভুল কম করে। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই। তাহলে এতটুকু ক্লিয়ার। এবার দেখো প্র্যাকটিসের জন্য এখানে কয়েকটা দেওয়া আছে, তো প্র্যাকটিসগুলো আশা করছি পারবা তুমি, যেখানে কি দেখো ফার্স্টে চিনতে হবে না, তাহলে উইদাউট আছে মানে কি অবশ্যই কি এটা একটা সিম্পল সেন্টেন্স, তাহলে একে যদি আমরা কি বানাই কমপ্লেক্স বানাই অবশ্যই পারবা। এখানে উইদাউটের জায়গাতে আমরা কি লাগাতে পারি ইফ লাগাতে পারি, পারি। সাবজেক্ট নিয়ে আসবো কি আমরা উই, আর এখানে ইউজিং আছে এখানে করবো কি আমরা ইউজ করে দেবো। আর এটা কি হয়ে গেছে আমাদের পজিটিভ হয়েছে না, এই জন্য আমরা একটা এক্সট্রা করবো কি ডু নট লাগিয়ে দেবো, অথবা ঝামেলা না করে আমরা করবো কি আনলেস লাগিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক আশা করছি তুমি বুঝতে পারছো, তুমি এই কয়েকটা নিজে নিজে হোমওয়ার্ক করবা, করার পর আমাকে কমেন্টে জানাবা অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিও, তাহলেই হবে, ঠিক আছে। তো আশা করছি ক্লিয়ার। তো যাই হোক এবারে আমরা আমাদের কিওয়ার্ড 5-এ আসি। এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো মতো বুঝো, ঠিক আছে, এটা অন্যান্য কিওয়ার্ডের তুলনায় একটু আলাদা। হ্যাঁ, তো এখন দেখো আমরা যে কিওয়ার্ডটা দেখবো সেটা আসলে কি। তো আমরা সবাই একটু খেয়াল করি কিওয়ার্ড 5-এ আমাদের কি আছে। হ্যাঁ দেখো, ফার্স্টে খেয়াল করে দেখো, নিয়মটা তো সবার মনে আছে তাই না, আর রিপিট না করি। দেখো তো কিওয়ার্ড 5টা দেখি, দেখো কিওয়ার্ড 5 হচ্ছে ফার্স্টে সো দ্যাট, ঠিক আছে। কমপ্লেক্সে কি হবে ভাইয়া সো দ্যাট হবে, কমপ্লেক্সে সো দ্যাট হলে সিম্বলে কি হবে, সিম্বলে হবে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর কম্পাউন্ডে কি হবে কম্পাউন্ডে হবে হচ্ছে আমাদের অ্যান্ড। আশা করছি এতটুকু ক্লিয়ার। এবার এখানে একটা কথা ভালো মতো মনে রাখবা যে এটাই একমাত্র কিওয়ার্ড যেখানে কোনো সময় কমার ব্যবহার করা হয় না, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবা যে সো দ্যাট থাকলে পরে অবশ্যই কি সাবজেক্ট প্লাস ক্যান বা কুড হয়, কি হয় পরে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড হয়, ঠিক আছে। আশা করছি এতটুকু ক্লিয়ার। এবার একটা কথা মনে রাখবা আবার, যে আমরা কি জানি যে কমপ্লেক্স আর কম্পাউন্ড একই জিনিস না, কারণ আমরা ফার্স্টেই সংজ্ঞায় পড়ে এসেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সেও কি ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব হয়, কম্পাউন্ড সেন্টেন্সে কি ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব হয়, খালি মাঝখানে যে কিওয়ার্ড বা কনজাংশন বসে সেটার উপর ডিপেন্ড করে যে এটা আসলে কোন সেন্টেন্স, ঠিক আছে। তো এই জন্য এখানে কি আমরা মনে রাখবো যেখানে যেহেতু কি সাবজেক্ট প্লাস ক্যান বা কুড হয়, সেহেতু কি এখানেও কি হবে আমাদের পরে কি হয় বলো, যে কম্পাউন্ডে কি সাবজেক্ট প্লাস ক্যান বা কুড হবে, ঠিক আছে, আর পরে কি হবে ভার্বের বেস ফর্ম হবে। আশা করছি এতটুকু ক্লিয়ার। হ্যাঁ, তো এখন আমরা একটা এক্সাম্পল আসি, ঠিক আছে। তো এখানে দেখে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে উই ইট ফুড টু লিভ, তাই না, মানে কি আমরা বাঁচার জন্য খাই। তো এখন দেখো একে আমরা চেঞ্জ করব। তো ফার্স্টে চিন্তা হবে এটা কোন সেন্টেন্স, এখানে দেখো কি আছে ভাই টু আছে না, তাহলে টু থাকলে কোন সেন্টেন্স হয় সিম্পল সেন্টেন্স হয়, তাহলে অবশ্যই এটা কোন সেন্টেন্স সিম্পল সেন্টেন্স। তো মনে করো এই সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স বানাবো, তাহলে আমার কাজ কি বলতো, সিম্পলস থেকে কমপ্লেক্স বানানোর নিয়ম কি ফার্স্টে কিওয়ার্ড চেঞ্জ করতে হবে না। তো এখন দেখো যে যা আছে লিখে দিব, এই কিওয়ার্ডটা চেঞ্জ করতে হবে আমাকে খালি, তাহলে কিওয়ার্ড এখানে কি টু আছে, টুর জায়গায় আমি কি লাগাবো এখানে সো দ্যাট লাগাবো, সো দ্যাট লাগালাম। এবার দেখো আমি বললাম না সো দ্যাট হলে পরে কি হয় সাবজেক্ট প্লাস ক্যান বা কুড হয়, তাহলে এখানে সাবজেক্ট কি আছে রে ভাই উই আছে না, এই উইকে আমি তুলে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এখানে কি ক্যান নিয়ে আসলাম, ক্যান নিয়ে আসলাম কারণ এটা প্রেজেন্ট আছে ওই জন্য, পাস্ট হলে কি করতাম আমরা কুড করতাম, আর তারপর কি যা আছে লিখে দেবো, ঠিক আছে। তাহলে আশা করছি এতটুকু ক্লিয়ার। হ্যাঁ দেখো এটা হলো কি আমাদের কমপ্লেক্স। আর এখন যদি আমরা কম্পাউন্ড বানাই,
এখান থেকে বানা, দেখো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বানাই, একবারে সোজা না। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বানানোর নিয়ম কি, শুধুমাত্র কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমরা করবো কি বলো, এখানে আমরা সুন্দর করে কি ফার্স্টে যা আছে তাই লিখে দেবো, শুধুমাত্র এখানে সো দ্যাট আছে না, এই সো দ্যাট যাতে আমরা কি লিখে দেবো, অ্যান্ড লিখে দেবো, তাহলে উত্তরটা কি আমাদের হয়ে যাবে। তাহলে আশা করছি এতটুকু ক্লিয়ার, আশা করছি এতটুকু ক্লিয়ার, ঠিক আছে। দেখো এবার আমরা পরবর্তী স্লাইডে যাই, ঠিক আছে। দেখো এখানে কয়েকটা প্র্যাকটিস আছে, হ্যাঁ 2 নাম্বারটা উত্তর করো তোমরা। এখানে 2 নাম্বার উত্তর করার ক্ষেত্রে অনেকে কি ভুল করবে আমি বলে ফেলি, আমি 2 নাম্বারে সমাধান করি। হ্যাঁ দেখো 2 নাম্বার উত্তর করার সময় অনেকে করবো কি, আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখো, আমি হয়তো মানে মিস করেছি জিনিসটা, আমি বলে ফেলি যে এখানে দেখো যে এই যে মনে রাখবা যে সো দ্যাট মানেও যা, তুমি মনে রাখবা যে ইন অর্ডার দ্যাট এরা মানেও তা, ঠিক আছে। টু মানে যা, ইন অর্ডার টু মানেও তা, মানে অনেক সময় কি সো দ্যাট না থাকে কি থাকতে পারে, ইন অর্ডার দ্যাট থাকতে পারে, টু না থাকে কি থাকতে পারে, ইন অর্ডার টু থাকতে পারে। হ্যাঁ এটা তুমি একটু মনে রাখো। তো যাই হোক তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। তো এবার দেখো আমরা 2 নাম্বার সমাধান করি। হ্যাঁ তো আমি এটা মুছি। তো 2 নাম্বার সমাধান করার সময় আমরা একটু খেয়াল করি ভালো মতো। হ্যাঁ যে আমি যে 2 নাম্বার কথা তোমাকে বলছিলাম, যে দেখো এখানে ইন অর্ডার টু আছে না, তো এরই অনেকে ভুল করতে পারতা। তো আমি বলি যেখানে ইন অর্ডার টু আছে না, আমি কি বললাম যে টু মানেও যা, ইন অর্ডার টু মানেও তা, তাহলে এখানে টু আছে না, মানে অবশ্যই এটা কোন সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, তাই না, তাই তো নাকি। তো এখন খেয়াল করো যে এটাকে যদি আমি কমপ্লেক্স বানাতে বলি, অনেকে কি উত্তর করবা, যেখানে ইন অর্ডার টু জায়গায় কি লাগাবো আমরা, সো দ্যাট লাগাবো, ঠিক আছে, সো দ্যাট লাগাবো লাগানোর পর কি লিখবো আমরা, উই কি ক্যান কি অ্যাকোয়ার নলেজ। অনেকেই উত্তরটা করবা যেখানে কি ইন অর্ডার টু বা যেখানে কি কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, কিওয়ার্ড চেঞ্জ করলাম, সাবজেক্ট নিয়ে আসলাম, এর প্রেজেন্ট আমরা করে দিলাম কি ক্যান করে দিলাম। অনেকেই উত্তরটা করবা যে সো দ্যাট কি উই ক্যান কি অ্যাকোয়ার নলেজ, উই শুড কি রিড বুকস করবা, ঠিক আছে। কম্পাউন্ডে কি করবা, এখানে আবার কি লাগিয়ে দিবা, অ্যান্ড লাগিয়ে দিবা, দেখি অ্যান্ড কি উই ক্যান কি অ্যাকোয়ার নলেজ, উই শুড কি রিড বুকস, এরকম করে দিবা। কিন্তু আসলে এটা ভুল হয়ে যাবে ভাইয়া, ঠিক আছে, মানে যদিও এটা ভুল না তবে ভুল। হ্যাঁ কিরকম টাইপের ভুল হবে আমি একটু বলি, যে তুমি একটা কথা চিন্তা করো। হ্যাঁ তুমি মনে করো যে কোনো কোনো কি মানে তোমার পছন্দের মানুষকে তুমি মনে করো যে মানে প্রপোজ করবা। হ্যাঁ তো তোমার পছন্দের মানুষ মনে করো একটু দেখতে ভালো না, দাঁত টাত বড়, বেঁকা মুখটুক, ঠিক আছে। তো তুমি গেলা, মানে মনে করো তুমি তোমার ক্লাসকে পছন্দ মানে প্রপোজ করবা। হ্যাঁ তো যাওয়ার পরে ফুল দিবা, হ্যাঁ ফুল দেওয়ার পরে বলবা যে আমি তোমাকে পছন্দ করি, আর তোমার হচ্ছে দাঁতটা বেঁকা। তো ওর মনের মধ্যে কিরকম ইম্প্যাক্ট পড়বে তুমি বলো তো, তাই না। তোমরা হয়তো বা শুনেছো যে কি, যে শেষ ভালো তার সব ভালো তার। তো তুমি আগে তোমার মনের কথা বললা, বলার পর বলছো যে তোমার দাঁত বেঁকা, তোমার ঠাস করে এক থাপ্পড় দিবে না, ধুর ভণ্ড বাটপার আসছে প্রপোজ করতে। কিন্তু এই সেম কথাই তুমি আগে বলো যে তোমার দাঁত বড়, আমি তোমাকে পছন্দ করি। তাহলে দেখা যায় ওর মনের মধ্যে কিরকম ইম্প্যাক্ট পড়বে, যে আল্লাহ আমি দেখতে ভালো না, আমার দাঁত বড় তাও আমাকে পছন্দ করে, তখন কিন্তু ওর মনের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। হ্যাঁ তো এখানে বিষয়টা হচ্ছে এরকম, তুমি একটা জিনিস মনে রাখবা যে সোদারের ক্ষেত্রে আগের অংশ সবসময় কি হয়, কাজ হয়, পরের অংশ সবসময় কি হয়, ফলাফল হয়। এটা অনেক সময় কাজে লাগবে, আমি তোমাকে এখনই বলি যে কোন কোন ক্ষেত্রে কাজে লাগতে পারে। অনেক সময় তুমি এরকম সিম্পল সেন্টেন্স পাবা যে যেখানে অনেকগুলো টু আছে, তুমি বুঝতে পারবে না যে কোন টুটা আমাদের কিওয়ার্ড, এরকম একটা সমস্যা তুমি পড়বা। যখন আমরা বোর্ড কোশ্চেন সমাধান করব তখন জিনিসগুলো আরো ভালো মতো বুঝতে পারবা। হ্যাঁ তো যাই হোক, ঠিক আছে, যাই হোক আমরা তাহলে দেখো কি করি, আমরা এখানে একটু চালাকি করব। আমরা এই ক্ষেত্রে ঠিক আছে এই যে কিওয়ার্ড সহ অংশটুক না, এটাকে আমরা লাস্টে ধরবো, অথবা কি আমরা একে ফার্স্টে ধরবো, একই বিষয়। মানে এখানে আমরা জিনিসটাকে এভাবে করে সাজাবো যে এই যে এই অংশটুকু আমাদের আছে, আসলে কি অংশটুকু আমাদের হবে কোথায়, এই জায়গাতে। মানে হবে এরকম যে উই শুড কি রিড বুকস ইন অর্ডার টু কি অ্যাকোয়ার নলেজ, ঠিক আছে। আমরা এই অংশটুকুকে পরে ধরবো, তাহলে কি জিনিসটা আমাদের সাজানো গোছানো হয়ে গেল। হ্যাঁ তো খেয়াল করো, তাহলে আমরা মনে করবো কি যে এই জিনিসটা কোথায় আছে আমাদের, এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে আছে। তাহলে আমরা নর্মালভাবে চেঞ্জ করি, কমপ্লেক্স বানাতে গেলে কি করতে হবে ভাইয়া, ঠিক আছে, ফার্স্টে দেখা হয় ইন অর্ডার টু আছে না, তাহলে ইন অর্ডার টু মানো যা, সো দ্যাট মানো যা, ইন অর্ডার দ্যাট মানো দা, তো এখানে আমরা ইন অর্ডার দ্যাট ধরে করতে পারি। তো যাই হোক এখানে আমরা সো দ্যাটই ধরলাম, ঠিক আছে ধরলাম। এরপর কি সাবজেক্ট লাগবে না, সাবজেক্ট উই আছে, বসিয়ে দিলাম। শুড থাকলে এটা প্রেজেন্ট নাকি পাস্ট আসলে মানে নির্দিষ্টভাবে বলা যায় না, তুমি ইচ্ছা করলে কি ক্যান ইউজ করতে পারো, কুড ইউজ করতে পারো, ঠিক আছে, ক্যান লাগালাম হলো। এবার দেখো যে এই তো ভার্ব থেকে শুরু করে এতটুকু লিখে দেবো যে অ্যাকোয়ার নলেজ হলো, এটাই হচ্ছে বিষয়। তাহলে আশা করছি জিনিসটা ক্লিয়ার, বাদ বাকি তোমরাই করো, ঠিক আছে, এটা কি কম্পাউন্ড বানাতে হবে না, এখানে কি খালি অ্যান্ড লাগিয়ে দিলে হয়ে যাবে। তো এই 1 নাম্বার আর 3 নাম্বার 4 নাম্বার হোমওয়ার্ক করে আমাকে দেখাও, ঠিক আছে। দেখো তো যাই হোক এখানে কি বলছে 4 নাম্বারে, হি ওয়াজ কি থট টু বি ডেড, এটাকেও ট্রাই করে, একটু ট্রিকই আছে, ঠিক আছে।
এটা একটু ট্রিকি আছে, 4 নাম্বারটা আসলে অনেক ট্রিকি, এটা ট্রাই করো, ঠিক আছে? এটা প্যাসিভ ফরম্যাটে আছে, ঠিক আছে? এটা যারা পারবা তারা আসলে লিজেন্ড, ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক, না পারলে কিন্তু আমি পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো, এখন আমি করছি না। হ্যাঁ, দেখো, আবার জিমিনি মারো না, নিজে ট্রাই করো। আর মারলেও কিন্তু আমি ধরবো যে কেন এটা হলো বলতো। দেখো, তো এই 4 নাম্বারটা এখানে একটু ট্রিকি আছে, এটা একটু ট্রাই করো, ঠিক আছে? এখানে একটা জিনিস ট্রিকি আছে, ট্রাই করো। হ্যাঁ, দেখো, এখানে আমি একটু বলে দিই যে এখানে আমরা নর্মালি কি এই সাবজেক্টকে কি ডাবল ধরছি না, এখানে হবে না এরকম, ঠিক আছে? এখানে সাবজেক্টে দেখো কি আমাদের বস্তুবাচক না, তো সোদের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম ব্যক্তিবাচক সাবজেক্টই হয়, ঠিক আছে? তো যাই হোক, একটু ট্রাই করো, না পারলে আমি আছি। এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন, আমাদের বোর্ড কোশ্চেন সলভিং কোর্সে এগুলো তুমি ব্যাখ্যা সহ পাবা। হ্যাঁ, তো না পারলে আমরা পরবর্তীতে রিলস দিয়ে দিয়ে এগুলো কমপ্লিট করে ফেলবো। তো যাই হোক, এবার আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই, ঠিক আছে? তো একটা মানে কথা বলি যে এখন পর্যন্ত যেহেতু তুমি আমার ক্লাস দেখছো, মানে অবশ্যই ক্লাস ভালো লাগছে। দেখো, আমরা কিন্তু ক্লাসের প্রায় শেষ দিকে চলে এসেছি। হ্যাঁ, তো যদিও আমাদের এখানে একটা টাইপ কমপ্লিট হবে, তো আমি কি বলেছিলাম যে মোট 4টার মতো টাইপ আছে, আমি নিজে 3টে টাইপ করে দেবো, আর একটা টাইপ, টাইপ 4 যেটা, সেটা আমরা আস্তে আস্তে পরে শিখবো। হ্যাঁ, এই 3টে টাইপ পাইলে তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এমনি পারবা। তো একটু কথা বলি যে আমাদের অনেকেরই বেসিকে অনেক ল্যাগিংস থাকে, ঠিক আছে? আমরা যেখানে পড়ি সেখানে হয়তো বা আমাদের স্যাররা আমাদেরকে সেভাবে গুরুত্ব দিতে পারে না, কারণ অনেক স্টুডেন্ট থাকে। তো আমার একটা অনলাইন ব্যাচ আছে, তো আমি ব্যাচের কোর্স ফি একবারে নামমাত্র রাখবো, একবারে নামমাত্র, ঠিক আছে? তো নর্মালি আমি কিন্তু আগে 1000, 700, 800 এভাবে করে কোর্স সেল করেছি, কিন্তু এই কোর্সটা শুধুমাত্র বেসিক কোর্স। অনেকের শুধুমাত্র কি বেসিকের সমস্যা থাকে, অনেকের শুধুমাত্র তোমার মনে করো যে বোর্ড কোশ্চেন সলভে মানে সমস্যা থাকে। আমি আগে যে কোর্সগুলো করাতাম সেই কোর্সের মধ্যে তোমার বেসিক, তারপর কি বোর্ড কোশ্চেন, টেস্ট পেপার সলভ, এক্সাম সব ইনক্লুড থাকতো। কিন্তু আমি এবার শুধুমাত্র এই বেসিক কোর্সটাকে আলাদা রাখবো, আর এই বেসিকের জন্য কোর্স ফি থাকবে মাত্র 99 টাকা। এটা লাইফ টাইম, এই মানে বেসিক কোর্স ফি আমি আর জীবনে বাড়াবো না। এটা মানে আমার নিয়াত যে বেসিকের জন্য মনে করো যে এই 90 টাকা থাকবে। পার্সেন্ট লেগে ফেলেছি, কমার্স স্টুডেন্ট তো। তো যারা কোর্সে ভর্তি হতে চাও, আমি একটু বলি যে এসএসসি লেভেলে যতগুলো গ্রামার আইটেম আছে বা গ্রামার টপিক আছে, মনে করো তোমার উইথ ক্লু, ঠিক আছে, টেবিল, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ, প্রিপোজিশন, তারপর কি সাফিক্স প্রিফিক্স, কানেক্টর, পাংচুয়েশন, সবগুলো এই 9টা আইটেমের জন্য কোর্স ফি আছে মাত্র 99 টাকা, ঠিক আছে? তুমি চাইলে কোর্সে এনরোল করতে পারো। তুমি যে পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তুমি সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারো, অথবা আমার নাম্বার আছে 0156, ঠিক আছে, 0002727, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো এই নাম্বারে তুমি যদি আমাকে নক করো, অথবা কি এই নাম্বারে মনে করো আমার বিকাশ, রকেট, নগদ উপায় সব আছে, ঠিক আছে? তুমি 99 টাকা পাঠিয়ে দিলেই আমাদের এই বেসিক কোর্সটা পেয়ে যাবা। আর আমি বেসিক কোর্সটা চেষ্টা করছি রেকর্ড রাখা, ঠিক আছে? যদিও বা আমি এগুলো আগে লাইভে নিতাম, তবে আমি লাইভ ক্লাসটা এখন স্কিপ করার চেষ্টা করছি, কারণ রেকর্ড ক্লাসে কোয়ালিটি অনেক মানে ভালো হয় লাইভের থেকে। হ্যাঁ, আর লাইভে অনেক সময় মনে করো যে কমেন্ট টমেন্ট পড়তে অনেক মানে, যদিও লাইভ ক্লাস নিতে আমার নিজে ভালো লাগে, কিন্তু অনেক মানে নেগেটিভ দিকও আছে। মনে করো একটা লাইভ ক্লাস আমি নিলাম 1.5 ঘন্টা, আর ওখানে মনে করো যে 8 ঘন্টা কমেন্ট পড়াই আছে। তো যখন কোন স্টুডেন্ট রেকর্ড ক্লাস দেখবে ওরা বোর ফিল হতেই পারে, এজন্য আমি মানে বেসিক ক্লাসটা রেকর্ড রাখার চেষ্টা করছি। হ্যাঁ, তো তুমি চাইলে ইনরোল করতে পারো, আর এখানে যদি ভর্তি হও তুমি 25 সালের এসএসসি 25 সালের সম্পূর্ণ কোর্সটাই ফ্রিতে পেয়ে যাবে, রেকর্ড ও লাইভ রেকর্ড ক্লাস। আর 26 সালের ক্লাস যদিও রেকর্ড নাই, ওগুলো জুমে ক্লাস নেওয়া, তো আমরা ওইদিকে না যাই। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বিষয়। আর পরবর্তীতে টেস্ট পেপার সলভ ক্লাস বা কোর্স যেগুলো আসবে সেগুলো তখন দেখা যাবে। তো এটা হচ্ছে বিষয়, মানে মাত্র 99 টাকায় তুমি তোমার বেসিক ক্লিয়ার করে ফেলতে পারবা, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, এটা আমি মানে নিয়ত করেছি যে সারা জীবন 99 টাকা রাখবো বেসিক সলভ করার জন্য। অনেকে অনেক জায়গায় অনেক অনেক টাকা খরচ করে পড়তে পারে, তারপর দেখা যায় যে পরীক্ষার টাইমে আসে মানে প্রিপারেশন একবারে জিরো। তো এরকম যেন না হয়, মাত্র 99 টাকায় মানে কি হয়, কিন্তু তুমি আসলে কোর্সটা কিনলে লাভবান হবা, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, তো যাই হোক, আমরা এবার আমাদের কিওয়ার্ড 6-এ আসি। তো কিওয়ার্ড 6টা কি আমরা একটু ভালো করে খেয়াল করি। আমরা যে শো দ্যাট পড়লাম না, ওই শো দ্যাটেরই আর একটা নিয়ম। হ্যাঁ, দেখো, এটা হচ্ছে কি আমাদের শো ডট 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 দ্যাট, মানে এখানে মাঝখানে একটু মানে কি বলবো যে দূরত্ব বাড়ে গেছে। হ্যাঁ, মানে তুমি এভাবে করে কল্পনা করতে পারো, এটা হচ্ছে কি আমাদের বিএফ, এটা হচ্ছে কি আমাদের জিএফ, মাঝখানে কি মানে দূরত্ব বাড়ে গেছে। তো এখন বিষয় হয়েছে যে কে কে বলতে পারবা বলো তো, যেখানে এই যে শো ডট 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 ড্যাট আছে, এই যে শো মনে করো যে ডট 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 ড্যাট আছে, হ্যাঁ, এই মাঝখানে কি বসবে? এই যে আমাদের বিএফ আর জিএফ, আর মাঝখানে কি বসবে বলো তো, কে কে বলতে পারবা? পারবা কে কে বলতে? দেখো, আর মাঝখানে কি বসবে? আমাদের থার্ড পারসন বসবে। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? ঠিক আছে, অনেক রিলেশনে কিন্তু এরকম হয় যে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে মানে বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, তো তখন মানে বেশি ঝামেলা হয়। হ্যাঁ, তো খেয়াল করো,
যে এরকম ক্ষেত্রে কি হয় বলতো, যে বেস্ট ফ্রেন্ড যা বলবে তাই, মানে যে কোনো একজন মনে করে যে হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কম গুরুত্ব দেয়, অথবা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কম গুরুত্ব দেয়, এই বেস্ট ফ্রেন্ডকে বেশি প্রায়োরিটি দেয়, তখন কি ঝামেলা ঠান্ডা বাঁধে। তো এরকম ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম ব্রেকআপ হয়ে যায়, অথবা কি হয় যে মানে কি বলবো, যে রিলেশন কন্টিনিউ হয় কিন্তু অনেক টক্সিক হয়ে যায়। হ্যাঁ, তো বিষয় হয়েছে যে এখানে জিনিসটা হচ্ছে এরকম, যে তোমার এই যে বেস্ট ফ্রেন্ড, মানে এই মনে করো যে তুমি ভাবে করে চিন্তা করো যে আমার মনে করো যে একটা বেস্ট ফ্রেন্ড আছে, মেয়ে বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। তো আমার তো গার্লফ্রেন্ড অবশ্যই এটা সহ্য করবে না। তো এই ক্ষেত্রে কি হয় বলতো, যে আমার মানে যখন আমার সাথে খারাপ ব্যবহার করবে, তখন কি আমার মনে হবে যে হয়তো আমার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু কি কারণে খারাপ ব্যবহার করছে এটা কিন্তু হয়তো আমি রিলেট করতে পারবো না। কিন্তু বিষয় হয়েছে যে এক্ষেত্রে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে যেরকম ভাবে মানে চালনা করবে, আমি সেরকম ভাবেই মানে পরিচালিত হব। হ্যাঁ, মানে আমার ব্রেনের কন্ট্রোল কি সম্পূর্ণ আমার বেস্ট ফ্রেন্ডের কাছে থাকবে। তো এই ক্ষেত্রে মনে রাখবা যে আমার বেস্ট ফ্রেন্ড যদি বলে যে হ্যাঁ ওই দেখ কত খারাপ, তোর সাথে খারাপ ব্যবহার করছে এসে হ্যান ত্যান, ঠিক আছে, তখন কি হবে, আমি ওর সাথে কি আরো রুট ব্যবহার করবো না আমার গার্লফ্রেন্ডের সাথে, করবো তো নাকি। কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড যদি বলে যে না রে, হয়তো বা আমি তোদের মধ্যে সমস্যা, আমি সরে যাই, বা আমার সাথে তুই কম কথা বল, তাই না, আমি কিন্তু ওর কথাটাই বেশি প্রায়োরিটি দিব। সেক্ষেত্রে কি হয় বলতো, যে আমাদের কি আমার আর আমার গার্লফ্রেন্ডের মধ্যে কি সম্পর্কটা ভালো থাকবে না। তো দেখো যে আমি যেটা বলছিলাম, হ্যাঁ, যে যেখানে আমাদের কি হবে যে শো ডট ডট দ্যাট, এখানে আসলে কি হবে, এখানে হচ্ছে আমাদের মাঝখানে বসবে হয়েছে বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডটা কি আমাদের ভাই অ্যাডজেক্টিভ, বাকি আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে। দেখো, তো আমি বললাম না যে বেস্ট ফ্রেন্ড কি আমাদেরকে ভালো মন্ত্রণাও দিতে পারে, কুমন্ত্রণাও দিতে পারে। তো দেখো এই যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এটা কি আমাদের দুই টাইপের অর্থ প্রকাশ করতে পারে, একটা কি পজিটিভ অর্থ, একটা কি আমাদের নেগেটিভ অর্থ। তো আমরা কি জানি যে সৌদের ক্ষেত্রে কি হয় পরে বলতো, সাবজেক্ট প্লাস জ্ঞান বা কুড় হয় না। তো তুমি এখন মাথায় একটা জিনিস রাখো, যে এখানে এই যে আমাদের বেস্ট ফ্রেন্ড যদি ভালো কিছু বলে, পজিটিভ কিছু বলে, তাহলে আমাদের কি স্ট্রাকচার সেম থাকবে। আর যদি নেগেটিভ বা খারাপ কিছু বলে, তাহলে আমরা তো কি সাবজেক্ট প্লাস ক্যান বা কুড করবো না, ওখানে পরে একটা এক্সট্রা নট লাগাবো। এতটুকু আশা করছি ক্লিয়ার। হ্যাঁ, তো এবারে আমরা আমাদের পরবর্তী স্লাইডে আসি। হ্যাঁ, দেখো ভালো করে খেয়াল করো। তো দেখো কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি বললাম, যে মাঝখানে কি হয়, আশা করছি বুঝতে পারছো। তো সিম্পলে কি হবে, সিম্পলে হবে হয়েছে টু ডট ডট টু, এখানেও কিন্তু মাঝখানে কি হবে, তো যেটা বললাম, হ্যাঁ, যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আর কম্পাউন্ডে কি হবে বলতো, এই ভেরি ডট 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 এন্ড, ঠিক আছে। তো আমরা তো সবাই জানি নাকি যে সোদের পর কি হয়, সাবজেক্ট প্লাস ক্যান বা কোড হয়। তো তার আগে আমরা যে টেকনিকটা পড়েছিলাম, এটা ঝালাই করো, এটা লাগবেই, দরকার হলে তুমি এটা নকল নিয়ে যাও, অথবা পরীক্ষার আগের দিন বেঞ্চে লিখে দিয়েছো। এটা এই একটা দিয়ে মনে করো যে আমাদের টাইপ 1 কমপ্লিট হয়ে যাবে, এই একটা টেকনিক দিয়ে। তো আমরা তো সবাই জানি যেখানে কি হবে, যে সোদের পরে কি হবে, যে একটা সাবজেক্ট লাগবে, প্লাস কি লাগবে ক্যান বা কি লাগবে, একটা কুড লাগবে, প্লাস কি হবে ভার্বের বেস ফর্ম হবে। আমি কি বললাম, এই মাঝখানে যদি পজিটিভ অর্থ দেয়, স্ট্রাকচার আমাদের সেম থাকবে, আর যদি নেগেটিভ অর্থ দেয়, আমরা করবো কি এখানে একটা এক্সট্রা নোট লাগাবো। হ্যাঁ, তো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল কি বলছে দেখো, যে তানভি ইজ কি 242K বাই এ নিউ বাইক, ঠিক আছে। মানে তানভি এতই গরিব যে কি একটা নতুন মোটরসাইকেল কিনতে পারে না। তো দেখো এই তো টু ডট ডট টু না, দেখো এখানে পোর, পোর এটা পজিটিভ জিনিস নাকি নেগেটিভ জিনিস, তুমি আমাকে এটা বলো, এটা ভালো না খারাপ। হ্যাঁ, স্ট্রাকচার কিভাবে বুঝতে পারছো, পোর কি একটা খারাপ জিনিস না ভাই। তো দেখো তাহলে এখানে আমাদের কি হবে বলতো, যে একে যদি এখন আমরা কমপ্লেক্স বানাই, কমপ্লেক্স বানানোর ক্ষেত্রে কি হবে, ফার্স্ট সেন্টেন্স চিনতে হবে। তো টু ডট ডট টু আছে না, মানে অবশ্যই এটা একটা কোন সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, তাকে আমরা কি বানাবো, কমপ্লেক্স বানাবো। তো কমপ্লেক্স বানাতে গেলে আমরা করবো কি, যে এই তো টুর আগ পর্যন্ত যা আছে লিখে দেবো, লিখলাম। লিখার পরে দেখো যেখানে এই টুর জায়গাতে আমরা কি লিখবো, সো লিখবো, তাহলে এখানে আমরা সো লিখলাম। লিখলাম, লেখার পরে এবার দেখো যে পোরকে আমরা ঠিকই রাখবো, ঠিক আছে। এবার দেখো এই টু জায়গাতে আমরা কি লিখবো, দ্যাট লিখবো, লিখলাম, ঠিক আছে। এবার দেখো পরে কি সাবজেক্ট প্লাস ক্যান বা কুড লাগবে না, তাহলে সাবজেক্ট কি আছে ভাই, এখানে তানমিন আছে না, এখানে আমরা ইচ্ছা করলে কি হি ইউজ করতে পারি, অথবা কি ওই নামটাকে দেখতে পারি, তাহলে এখানে আমরা করলাম কি হি করলাম। এবার কি ক্যান বা কুড লাগবে না, এটা প্রেজেন্টে আছে, তাহলে এখানে আমি কি লাগাবো, ক্যান লাগাবো। আর দেখো এই পোরটা কি আমাদের নেগেটিভ না, তাহলে এখানে আমরা করবো কি ক্যান নট করবো, ঠিক আছে। ক্যান নট, এখানে করবো কি আমরা যা আছে লিখে দেবো। এটা হয়ে গেলো কি আমাদের কমপ্লেক্স হলো। আর এখন যদি আমরা কম্পাউন্ড বানাই, কি হবে বলতো, যে এখানে যা আছে হবে, খালি এখানে সো জায়গাতে কি লিখবো, ভেরি লিখবো, এখানে আমরা কি লিখবো, অ্যান্ড লিখবো, তাহলে কি হবে আমাদের উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আশা করছি ক্লিয়ার। এবার দেখো এই সেম জিনিসটা এখানে মনে করো যে পূর্ণ থেকে কি আছে আমাদের, রিচ আছে। তাহলে রিচ কি ভালো জিনিস না, তাহলে কি এখানে আমাদের এই নোটটা লাগানো লাগতো, লাগতো, বলো তোমরা, লাগতো, লাগতো না কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা আমাদের ক্লাসের টাইপ অনের একবারে শেষ প্রান্তে চলে এসেছি, একবারে শেষ প্রান্তে। তো যাই হোক, তো এখন আমরা কয়েকটা প্র্যাকটিস দিই তোমাদেরকে, তোমরা নিজেরা এটা করবা। করার পরে করার পরে করার পরে আমাকে এগুলো কমেন্টে সাবমিট করবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কাজ, অথবা ইনবক্সে আমাকে সাবমিট করবা, অথবা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপে পোস্ট করবা, আমি অনেক খুশি হব। তো এগুলো নিজেরা ট্রাই করবা, ঠিক আছে। তো এখন দেখো লাস্ট একটা কথা বলি, হ্যাঁ, দেখো এটা কিন্তু আমাদের
টাইপ অন শেষ। টাইপ অনের মধ্যে একটা ভেজাল আছে যেটা ভালো ভালো স্টুডেন্টরা ভুল করে, ঠিক আছে? দেখো, তো ভালো করে দেখো, ঠিক আছে? এখন পর্যন্ত আমরা যে 6টা কিওয়ার্ড পড়লাম, 6টা কিওয়ার্ডের মধ্যে 3টার কম্পাউন্ডে আমরা অ্যান পেয়েছিলাম না? প্রথমত কি আমরা ই প্লাস কি অ্যাফার্মেটিভের কম্পাউন্ডে কি অ্যান পেয়েছিলাম না? পেয়েছিলাম তো নাকি? তারপর কি আমরা ইয়াৎসিন হোয়েনের নিয়মে কি আমরা কম্পাউন্ড অ্যান পেলাম না? আর লাস্টলি সো দ্যাটের কি কম্পাউন্ডে আমরা কি অ্যান পেলাম না? পেলাম তো নাকি? এখন মনে করো যে পরীক্ষাতে একটা অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স দিল, দেওয়ার পর বললো যে একে কমপ্লেক্স বানা বা বললো এটাকে সিম্পল বানা, ঠিক আছে? তখন কিন্তু আমি একটা সমস্যায় পড়বো। সমস্যাটা হচ্ছে এরকম যে আল্লাহ, আমি তো ইফ প্লাস অ্যাফার্মেটিভের কি তোমার কি বলবো যে কমপ্লেক্সে কি মানে মানে সরি ই প্লাস কি অ্যাফার্মেটিভের কি কম্পাউন্ড অ্যান্ড পড়েছিলাম না? তো এটা ই প্লাস অ্যাফার্মেটিভ দিয়ে মিলবে নাকি সো দ্যাট দিয়ে মিলবে? কারণ সো দ্যাটের কি কম্পাউন্ড কি হয় অ্যান্ড হয়, নাকি এটা অ্যাডসিন হয়ে দিয়ে মিলবে? আমি কিন্তু এরকম সমস্যায় পড়বো অনেকেই পারবে না, ঠিক আছে? তো দেখো, এটা আমি এখন শিখিয়ে দিই। হ্যাঁ, তো মনে রাখবা যে অ্যান্ড যুক্ত কম্পাউন্ডকে আমরা কিভাবে কমপ্লেক্স করব বা সিম্পল বানাবো। এখানে তোমাকে আমি একটা মানে নোট দিয়ে রাখি যে তুমি চাইলে একটা সিম্পল সেন্টেন্সকে সরাসরি কম্পাউন্ড করতে পারো, তবে এখানে একটা সিম্পল সেন্টেন্সকে সরাসরি কম্পাউন্ড করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক থাকে, মনে করো যে 90% কি ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো একটা সিম্পল সেন্টেন্সকে তুমি যদি কম্পাউন্ড করতে চাও, মনে মনে আগে একে কমপ্লেক্স বানাবা, তারপর কম্পাউন্ড বানাবা, তাহলে দেখবা যে 100% কি ঠিক হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? সেম ভাবে একটা কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা ইচ্ছা করলে কি সরাসরি সিম্পল করতে পারি, তবে ভালো হয় আগে কমপ্লেক্স বানিয়ে তারপর সিম্পল করা, তাহলে জিনিসটা বেশি সোজা হয়। এটা একটু তুমি নোট বা আমার একটা উপদেশ হিসেবে তুমি মনে রাখতে পারো। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানে আসি। তো মনে করো যে একটা অ্যান্ড যুক্ত কম্পাউন্ডকে আমরা সিম্পল বানাবো, তাহলে সিম্পল বানাতে গেলে কি আমি বললাম না যে ফার্স্টে কি আমরা কমপ্লেক্স করবো, তাহলে আমাদের সমস্যা হবে না। তো মনে করো যে আগে একটা অ্যান্ড যুক্ত কম্পাউন্ডকে আমরা মনে করো যে কমপ্লেক্সই বানিয়ে ফেলি আগে, কারণ কমপ্লেক্স বানাতে পারলে মোটামুটি সব কিছু আমরা বানাতে পারবো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখো, এরা তুমি নোট করে রাখো যে অ্যান্ড যুক্ত কম্পাউন্ডকে কমপ্লেক্স বা সিম্পল বানানোর নিয়ম, একটা পারলে আর একটা বাড়িয়ে নেবা, ঠিক আছে? তাহলে তুমি এটা রেখে রাখো যে অ্যান্ড যুক্ত কি কম্পাউন্ডকে কমপ্লেক্স পেলে সিম্পল ভাবে। হ্যাঁ, দেখো করার নিয়ম। তো এই ক্ষেত্রে মনে রাখবা যে দূরেতে কি আমাদের ডাবল ক্লজ থাকবে, ঠিক আছে? একটা হচ্ছে ফার্স্ট ক্লজ, একটা হচ্ছে কি আমাদের সেকেন্ড ক্লজ। তো আমি বললাম তো যে অ্যান্ড থাকলে আমি নিজেই কনফিউজ হয়ে যাবো যে এটা কি দিয়ে মিলতে পারে, ই প্লাস অ্যাফার্মেটিভ দিয়ে মিলতে পারে, না আজকে হোয়েন দিয়ে মিলতে পারে, নাকি সো দ্যাট দিয়ে মিলতে পারে, ঠিক আছে? অথবা যেগুলো রিলেটিভ প্রোনাউনের নিয়ম ওগুলো কিন্তু মিলতে পারে। তো তুমি মনে রাখবা যে এই ক্ষেত্রে তোমার চোখ যাবে হচ্ছে সেকেন্ড ক্লজের দিকে। সেকেন্ড ক্লজে দেখবা তুমি মডাল ভার্ব আছে কিনা, ঠিক আছে? মডাল ভার্ব আছে কিনা, ঠিক আছে? যদি মডাল ভার্ব থাকে তুমি দেখবা এখানে ক্যান অথবা কুড আছে কিনা, ঠিক আছে? যদি ক্যান বা কুড থাকে সেক্ষেত্রে তুমি মনে রাখবে এটা কমপ্লেক্সে কি মিলবে, সো দ্যাট দিয়ে মিলবে। কমপ্লেক্সে কি দিয়ে মিলবে, সো দ্যাট দিয়ে মিলবে। আর সো দ্যাট দিয়ে মিললে কি হবে, সিম্পলে টু হবে, ঠিক আছে? দেখো কি বললাম যে মডাল ভার্ব আছে কিনা, মডাল ভার্বের মধ্যে যদি ক্যান অথবা কুড থাকে এটা অবশ্যই কমপ্লেক্সে কি দিয়ে মিলবে, সো দ্যাট দিয়ে মিলবে। আর যদি ক্যান অথবা কুড বাদ দিয়ে অন্য কোনো মডাল ভার্ব থাকে তাহলে আমাদের কি মিলবে, ই প্লাস কি অ্যাফার্মেটিভের নিয়ম দিয়ে মিলবে। আর মডাল যদি না থাকে তাহলে কি হবে আমাদের, তাহলে এটা আমাদের নর্মাল নিয়ম, তো ইয়াজ তারপর কি সিন্স বা কি হোয়েন এর দিয়ে মিলতে পারে। কত সিম্পল, দেখো কত সিম্পল, ঠিক আছে? দেখো অনেক সময় কিন্তু ক্যান অথবা কুড থাকার পরে ইফ দিয়ে মিলে, ঠিক আছে? তবে ওই দিকে এখন না যাই, যখন করতে পাবো আমরা, যখন বোর্ড কোশ্চেন সলভ করবো তখন ওটা আমি দেখিয়ে দেবো। তো যারা বোর্ড কোশ্চেন সলভিং করছে ভর্তি হতে চাও তারাও আমাকে ইনবক্স করতে পারো, ঠিক আছে? ওটার কোর্স ফি আমি পরে জানাবো। হ্যাঁ, ওটার কোর্স ফি আমি পরে জানাবো তোমাদের প্রি টেস্ট পরীক্ষার পরে। তো অথবা আমি আলাদা পোস্ট করে দেবো, তোমরা মানে লক্ষ্য করো। তো এতটুকু স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? এতটুকু স্ক্রিনশট নিয়ে রাখো। তো যাই হোক, আমি একটা তোমাকে দেখাই, ঠিক আছে? তো মনে করো আমি একটা উদাহরণ দিলাম তোমাকে, ঠিক আছে? এভাবে করে উদাহরণ দিলাম যে দিলাম যে রহিম কি স মি অ্যান্ড কি হি কল্ড মি। মনে করে একে আমরা কি বানাবো, একই মনে করো আমরা কি বানাবো, কমপ্লেক্স বানাবো, ঠিক আছে? এটা কিন্তু কম্পাউন্ড আছে, কি বানাবো, কমপ্লেক্স বানাবো। ফার্স্টে চিনতে হবে অ্যান্ড আছে না, অ্যান্ড থাকলে অবশ্যই এটা কোন সেন্টেন্স ভাই, অ্যান্ড থাকলে অবশ্যই কোন সেন্টেন্স, দেখো অ্যান্ড থাকলে এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা তো তিনটা কম্পাউন্ডে কি অ্যান্ড পড়লাম না, তাহলে এটা কি দিয়ে মিলবে আমাদের, ই প্লাস অ্যাফার্মেটিভ দিয়ে মিলবে, সো দ্যাট দিয়ে মিলবে, নাকি আমাদের অ্যাচিন হোয়েন দিয়ে মিলবে? আমি কি বললাম যে পরের অংশ খেয়াল করবো না, এখানে পরের অংশ কি আমাদের সেকেন্ড ক্লজ কি আমাদের এটা না, তাই না? তাহলে এখানে করবো কি আমরা, এই পরের অংশটুকু দেখবো এখানে কোনো মডাল ভার্ব আছে, আছে নাই? তাহলে যেহেতু নাই আমরা কি দিয়ে মিলাবো, অ্যাচিন হোয়েন দিয়ে মিলাবো। তাহলে এখানে যদি আমরা অ্যাজ লাগিয়ে দিই, যা আছে লিখে দেবো। তুমি ইচ্ছা করলে কি সিন্স লাগাতে পারো, হোয়েন লাগাতে পারো, এই কমা জায়গায় মানে অ্যান্ড জায়গায় কি আমরা কমা লাগিয়ে দেবো, উত্তর হয়ে গেল।
ঠিক আছে, হয়ে গেল কিন্তু। হ্যাঁ, যে কি রহিম কি সমি, অ্যাজ কি রহিম সমি কমা হি কি কর্মি, উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে আশা করছি এতটুকু ক্লিয়ার। সেম ভাবে দেখো এখানে যদি মডাল ভার্ব ক্যান অথবা কুড থাকতো, এমন করে যে এই প্রশ্ন নাই, অন্য একটা প্রশ্ন আছে যুক্ত, এখানে ক্যান অথবা কুড আছে, তাহলে আমরা করবো কি, আমরা করবো হচ্ছে এখানে কি, যে এখানে আমরা সুন্দর করবো হচ্ছে সো দ্যাট। ঠিক আছে, সো দ্যাটের নিয়ম করবো। যদি এখানে ক্যান অথবা কুড বাদ দিয়ে অন্য কোনো মডাল ভার্ব থাকে, আমরা করবো কি, এটা ই প্লাস অ্যাফার্মেটিভ নিয়ম দিয়ে করবো। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম যে অনেক সময় কি মানে ক্যান অথবা কুড থাকার পরও মনে করো যে ওটা কি সো দ্যাট দেওয়া হয় না, কেন হয় না, তুমি এতটুকু মনে রাখো যে সো দ্যাটের কি আগের অংশ হচ্ছে কাজ বোঝায়, পরের অংশ হচ্ছে আমাদের ফলাফল বোঝায়। হ্যাঁ, তো যদি ওই কাজ ফলাফলের শর্তের মধ্যে না পড়ে তাহলে আমরা ওটা করবো না। তো ওই রকম মনে করো যে 10 থেকে 15 বছরের বোর্ড কোশ্চেনের মধ্যে 2 থেকে 1টা আছে, তো ওইদিকে এখন আমরা না যাই, কারণ অনেকেই কি এটা গন্ডগোল পাকিয়ে ফেলতে পারো। ঠিক আছে, তো যাই হোক, আশা করছি এ পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, তো আমার যদি ইচ্ছে ছিল যে একটা ক্লাসের মধ্যেই মনে করো যে সম্পূর্ণ টাইপ মানে কমপ্লিট করে দেওয়ার, তো মানে কি বলবো যে দেখতে পাচ্ছ যে আমার হুট করে ড্রেস চেঞ্জ হয়ে গেল। আসলে মেন কারণ হচ্ছে যে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, ওই জন্যই মনে করো যে মানে পরের দিন আমাকে ক্লাসটা রেকর্ড করতে হয়েছে। তো যাই হোক, আমি বাদ বাকি যে 2টা টাইপ আছে ওই 2টা টাইপ আমি আবার ক্লাস রেকর্ড করে পরের ক্লাসে দিয়ে দেবো, মানে পার্ট 2 দিয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। আমি এই ক্লাসটা আগে আপলোড করবো, তারপর ওটা দিব। তো পরের ক্লাসে আমরা কি শিখবো, দেখো আমরা কি বললাম যে ফার্স্টে কি হতে হবে, আমাকে সেন্টেন্সটা চিনতে হবে না। মনে করো একটা সেন্টেন্স দিয়ে বললো কি কম্পাউন্ড বানাও, আমার কাজ কি ফার্স্টে চিনতে হবে না। তো আমি কি বললাম তোমাকে যে সেন্টেন্স চিনার কি আমাদের 2টো উপায় আছে, একটা কি কিওয়ার্ড দেখে চিনতে পারি, একটা হচ্ছে ভার্ব দেখে চিনতে পারি। তো এই যে কিওয়ার্ড সহ নিয়মগুলো আমরা কমপ্লিট করলাম, তো যদি কিওয়ার্ড না থাকে তাহলে কিভাবে সমাধান করব এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন কথা। আরো অনেক টাইপের পাবা যে কিওয়ার্ড না থাকলে অথবা কি মানে টাইপেরই বাইরে চলে গেছে, ওগুলো আমরা কেমন করে সমাধান করব। ঠিক আছে, ওগুলো যদি আমরা মুখস্থ করে ফেলি তবে ওগুলো সমাধান করার কি অনেক সুন্দর সুন্দর টেকনিক আছে, আমি শিখিয়ে দিব। তো শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে আশা করছি তোমাদের সবারই ক্লাসটা অনেক ভালো লেগেছে। তো যাই হোক, মানে কি বলবো যে একটা সুন্দর কমেন্ট করে দিও, যারা নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, এফবি থেকে দেখলে ফলো করে দিও। ঠিক আছে, আর গ্রুপের লিঙ্ক দেওয়া আছে কমিউনিটিতে পেজের, সবাই একটু জয়েন করে যাও, তোমাদের বন্ধুদেরকে একটু রিকোয়েস্ট মানে ইনভাইট পাঠাবো। ঠিক আছে, আর একটু বেশি বেশি শেয়ার করিও প্লিজ। ঠিক আছে, এত মানে আমার মনে হয় না যে এরকম টাইপের ক্লাস তুমি পাইছো কখনো, যদিও বা আমি আরও হয়তো বা ভালো মতো ডেলিভার করতে পারতাম জিনিসটা, তবে মানে আমি নর্মালি সত্যি কথা বলছি, ট্রাস্ট মি, আমি কিন্তু লাইভ ক্লাস নিয়ে ইউজ টু, আমি কিন্তু রেকর্ড ক্লাস মানে তেমন একটা ইউজ টু না, ওই জন্য হয়তো বা অনেক মানে জড়তা দেখতে পারো। তো যাই হোক, এগুলো আসলে ফিক্সড হয়ে যাবে, সমস্যা নাই। তো আশা করছি মানে বুঝতে পারছো আমার পড়ানো। আর আমি তো বলেছিলাম যে যদি স্পিড বেশি হয় কি করতে হবে। তো যাই হোক, আমরা পরবর্তীতে আরও টাইপ শিখবো। তো আশা করছি এ পর্যন্ত ভালো লেগেছে তোমাদের। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম, টাটা। আর অবশ্যই কোর্সে ভর্তির জন্য কিন্তু আমাকে ইনবক্স করতে হবে।